আসসালামু আলাইকুম সবাইকে। আমার ভয়েস কি ঠিকমতো শুনতে পাওয়া যাচ্ছে? আচ্ছা, অনেকেই কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কামরুল হাসান ভাই, আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি কেমন আছেন? একজন দেখি কালার নিয়ে একটু কথা বলছেন। আচ্ছা, আমাদের আজকেই শেষ ক্লাস এই কালারের, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমরা অন্য এক কালারের ব্যবস্থা করবো, ঠিক আছে? যে কালারটা আসলে একটু মার্জিত বা একটু ভালো দেখায় সে কালার ব্যবস্থা করবো ইনশাল্লাহ।
তারপরে রায়হান ভাই বলছে কেমিস্ট্রি কেন ভাই? আজকে তো মঙ্গলবার, আজকে তো কেমিস্ট্রি ক্লাস হওয়ারই কথা, না কি বুঝতেছি না কিছু। তারপরে তানজিনা হোসেন আনিকা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমার ভয়েস ক্লিয়ার, তাই না? সবাই তো আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছেন? রাকিব সরকার ভাই বলছে কালার তো ভালোই। ভাই আসলে কালারের বিষয়টা অনেকেই, যদিও কমপ্লেন আছে, বিষয়টা আলাদা, সমস্যা নাই, কালার চেঞ্জ করবো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ। আর আজকে আমরা এই স্লাইডে যা আছে এটা আসলে আমাদের একটা স্লাইডের পরে পড়তেছি, এই স্লাইডে যা আছে আজকে মোটামুটি শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আমরা নতুন টপিক শুরু করবো, তো তখন নতুন করে স্লাইড রেডি করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার ভয়েস তো ক্লিয়ার নাকি? মানে সব ঠিকঠাক আছে? যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা ক্লাস শুরু করবো। জি, রাহিয়া রাফা আপু কমেন্ট করছে যে সব ক্লিয়ার। আচ্ছা আসেন তাহলে আমরা ক্লাস শুরু করি। তো আবারও সবাইকে আসসালামু আলাইকুম। প্রাইভেট স্টেশনের পক্ষ থেকে কেমিস্ট্রি কোর্সে ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশন। এখন আমরা আজকে 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? তো আজকে 3 নাম্বার ক্লাসের ক্ষেত্রে গত ক্লাস পর্যন্ত যা যা শেষ করছিলাম একটু সামারি করি। গত ক্লাস পর্যন্ত আমরা অরবিটাল নিয়ে শেষ করছিলাম, লাস্ট যে টপিকটা আমরা পড়ছিলাম অরবিটাল নিয়ে শেষ করছিলাম। তারপর আবার পরমাণু কিছু কণিকা টনিকা সহ বিস্তারিত অনেক কিছু দেখছি। তো আমরা অরবিটালের যেখানে শেষ করছিলাম আমাদের ক্লাসটা সেখান থেকে শুরু হবে, ঠিক আছে? গত ক্লাস নিয়ে যদি কারো কনফিউশন থাকে আমাকে কমেন্টে বলেন, আমি সেটা রেসপন্স করবো ইনশাল্লাহ। আর আমি আমার মতো করে তাহলে শুরু থেকে যাচ্ছি। এখন আপনারা তাহলে দেখেন এই পর্যন্ত আসলে কি কি শিখছেন, এটা একটু আপনাকে যদি সামারি করি। এই পর্যন্ত আপনি শিখছেন একটা পরমাণুকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, অণু কি পরমাণু কি সেটা জানেন, পরমাণুর মধ্যে আসলে কি কি থাকে, তারপর আমাদের একটা পরমাণু আসলে কি কি জিনিস নিয়ে তৈরি, ঠিক আছে? এই টাইপের বিস্তারিত সব কিছুই জানছেন। একটা পরমাণু আসলে মানে একটা পরমাণু যদি দেওয়া থাকে সেখান থেকে আমি ওই যে 5টার মান, ঠিক আছে, APNEQ, এই 5টার মান আসলে কিভাবে বের করবো সেটা আপনি ভালো করে জানেন। আর তারপরে অরবিটাল সম্বন্ধে একটা আইডিয়া পাইছেন, ঠিক আছে? একটা পরমাণুর কক্ষপথ কি, একটা পরমাণুর কেন্দ্রে কি থাকে, ইলেকট্রন কোথায় থাকে, এই টাইপের বিস্তারিত সব কিছুই আপনি বুঝতে পারছেন গত 2 ক্লাসে। তো আজকের ক্লাসটা আমরা সেখান থেকে শুরু করব। তো গত ক্লাসে আমি একটা জিনিস দেখানোর কথা ছিল, সেটা হচ্ছে যে আমাদের একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করার পর ওই পরমাণুর সাথে যদি আমি পরমাণুর যে স্থায়ী কণিকাগুলো আছে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই টাইপের যদি কোনো জিনিস যুক্ত করি তাহলে তার পরিবর্তনটা আসলে কি হবে বা পরিবর্তনটা আসলে কিভাবে আমরা বের করব, এই টাইপের বিস্তারিত কিছু একটু দেখাবো। তারপরে আমরা গতানুগতিক ক্লাসে যাব। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি যদি একটা পরমাণুর ক্ষেত্রে যদি একটু বিস্তারিত কিছু দেখেন একটা পরমাণুকে যদি আপনি রিপ্রেজেন্ট করেন, আপনি সেটা কিভাবে রিপ্রেজেন্ট করেন? যে আপনি এক্স নিলেন, এখানে এ, এখানে পি, এখানে আমার কিউ, তাই না? আর এই তিনটার থেকে আমি বাকি যে আরো 2টা আছে এন এবং ই সেটা বের করতে পারি। এটা তো সবাই মোটামুটি আইডিয়া আছে, তাই না? তো ধরেন আমি একটা পরমাণু আপনাকে দিলাম, দেওয়ার পরে বললাম যে এই পরমাণুতে আপনি 2টা প্রোটন দিলাম, 2টা ইলেকট্রন যুক্ত করে দিলাম, অথবা 2টা নিউট্রন যুক্ত করে দিলাম, মানে অ্যাজ ইউজুয়াল যুক্ত করার পরে তাদের আসলে পরিবর্তনটা কি হবে আর এই পরিবর্তনটা আমরা কিভাবে বের করব, এই টাইপের বিস্তারিত কিছু আজকে দেখব, ঠিক আছে? তো শুরুতে আমি একটা উদাহরণ সাপেক্ষে একটা নিচ্ছি। জাস্ট ইমাজিন, ধরেন ম্যাগনেসিয়াম তো সবাই চেনেন না? হ্যাঁ, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12, পারমাণবিক সংখ্যা 12, এর ভর সংখ্যা হচ্ছে 24, আর এর চার্জ ধরলাম আপাতত 2। চার্জটা 2, কিন্তু আমরা এখানে ধরলাম আর কি 2, ঠিক আছে? তো আমি বললাম যে এটা একটা পরমাণুর একটা আপনার হচ্ছে যে কি বলে একটা রিপ্রেজেন্টেশন, বুঝতে পারছেন যে এটা একটা পরমাণুকে আপনি মানে আইডেন্টিফাই করতেছেন, ঠিক আছে? এখন আমি যদি এরপরে বলি যে এই পরমাণুতে আপনি একটা কাজ করেন, 2টা প্রোটন যুক্ত করেন, তারপরে বললাম 2টা নিউট্রন যুক্ত করেন, আবার বললাম 2টা ইলেকট্রন যুক্ত করেন, যুক্ত করার পরে তারপরে আসলে মানে হচ্ছে যে পরিবর্তনটা কি হবে, এই পরিবর্তনটা আপনি আসলে কি হবে সেটা আসলে বের করেন। এটা বের কোশ্চেন যদি আসে কখনো, সেটা কিভাবে সলভ করবেন, ঠিক আছে? এটাই আমি জাস্ট উদাহরণ দিলাম, আমি আরেকটা উদাহরণ দেখাবো। নেক্সট আপনাকে দুইটা না একটা হোমওয়ার্ক দেবো, যে সেটা আপনি পারবেন ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল দেখেন আমাকে কিন্তু কি এটাতে আমি কি বলছি যে এটাতে আমি 2টা প্রোটন যুক্ত করলাম, 2টা নিউট্রন যুক্ত করলাম, 2টা ইলেকট্রন যুক্ত করলাম, ঠিক আছে?
এখন তাহলে আমার এই ইনিশিয়াল অবস্থায়, অর্থাৎ আমি যে উদাহরণটা আপনাকে দিছি এই অবস্থার ক্ষেত্রে আমার তাহলে এক্ষেত্রে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সব কিছু বের করতে হবে। দেন আমি তারপরে কিন্তু যোগ করে দেখবো যে আসলে আমার এখানে কি ঘটতেছে। তো এটার ক্ষেত্রে যদি আমি বের করি, বলেন তো ভাই এটার ক্ষেত্রে পি কত, এ কত, এ হচ্ছে এখানে 24, ঠিক আছে, পি এখানে কত বলেন তো, পি এখানে 12, ঠিক আছে। আপনি আর কি কি পান, এ আর পি যদি পান এখান থেকে কিন্তু আপনি এন পান না, কারণ আপনি কিন্তু জানেন এ সমান সমান কি পি প্লাস এন, মনে আছে? তো এখান থেকে যদি আপনি প্রোটন ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেন তাহলে কিন্তু আপনি নিউটন সংখ্যা পাচ্ছেন। নিউটন সংখ্যা এখানে 12, এই সূত্র ফর্মুলা ইউজ করে। তো আপনি দেখেন শুরুর ক্ষেত্রে আপনার যে উদাহরণটা দেওয়া হবে আপনাকে 5টা জিনিস বের করে নেবেন। কোন 5টা? ওই যে এ, পি, এন, ই আর হচ্ছে কিউ, 5টা জিনিস বের করে নেবেন। 5টা জিনিস বের করার পরে তারপরে আপনি এখানে যুক্ত করবেন, ঠিক আছে। তো আমি 3টা জিনিস বের করছি। আমার কি লাগে, ই লাগে আর কিউ লাগে। কিউ কিন্তু এখানে আছে, কিউ এখানে কত বলেন তো, +2 দেওয়া আছে না, কিউ এখানে +2। আচ্ছা, কিউ যদি পাই তাহলে আমি কিউ থেকে কিন্তু আমি কি পাই, ইলেকট্রনের মানটা বের করতে পারি বা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি না? হ্যাঁ, সেই সূত্র কোনটা? সেই সূত্রটা হচ্ছে যে কিউ সমান 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 পি মাইনাস ই, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে কিউ সমান পি মাইনাস ই ফর্মুলাটা ইউজ করি, এই ফর্মুলাটা যদি আমি এখানে ইউজ করি তাহলে এখানে পাবো কত +2, ঠিক আছে, ইকুয়াল প্রোটন সংখ্যা কত, এখানে প্রোটন সংখ্যা এখানে 12 আর ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো না? হ্যাঁ, ইলেকট্রন যদি আমি এই পাশে নিয়ে আসি আর 2টা যদি পাশে পার করে দিই তাহলে আমি ইলেকট্রন সংখ্যা কত পেলাম, 10টা। তাহলে দেখেন আমি এখান থেকে কিন্তু কি 5টা জিনিস আমি বের করছি, 5টা জিনিস আমি বের করছি, বুঝছেন? এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন যে 5টা জিনিস যে বের করছি? তারপরে আমি ধাপে ধাপে এই জিনিসটাতে যাব। এটা কি বুঝতে পারছেন? মানে এইটুকুতে যে আমি এখান থেকে যে 5টা জিনিস বের করলাম, এটা কি বুঝতে পারছেন সবাই? শরীফুল ভাই বলছে ভাই এখন কালার ঠিক আছে। আচ্ছা ভাই, কালার বিষয়ে একটু পরেই যান, বুঝতে পারছি কালারটা একটু সমস্যা হয়েছে আপনাদের ক্ষেত্রে। আমি চেষ্টা করব নেক্সট ক্লাস থেকে আপনি একটু পড়াশোনায় ফোকাস করেন যে এটা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, তাহলে যদি এই 5টা জিনিস যদি আপনি বের করতে পারেন, এখন আমরা এখানে যোগ করতে হবে কি কি দেখেন। আমার এখানে যোগ করতে হবে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং কি ইলেকট্রন সংখ্যা, মানে যোগ করতে হবে আর কি, ঠিক আছে। তো আপনি দেখেন এখান থেকে যোগ করতে হচ্ছে কি, এখানে আগে প্রোটন সংখ্যা যোগ করি। আগে প্রোটন সংখ্যা ছিল কত ভাইয়া? আগে প্রোটন সংখ্যা ছিল 12, যোগ করতেছেন কয়টা? 2টা। এখন তাহলে প্রোটন সংখ্যা হইল কত? 14, ঠিক আছে, এখন হলো 14, ঠিক আছে। আবার কি নিউটন সংখ্যা যুক্ত করতেছেন, তো নিউটন সংখ্যা যুক্ত করার ক্ষেত্রে দেখেন নিউটন সংখ্যা আগে ছিল কত? 12, এখন আপনি পাইছেন কি, যোগ করতেছেন কয়টা? 2টা, তাহলে এখন হলো কত? 14। আবার ইলেকট্রন সংখ্যা আছে না, ইলেকট্রন সংখ্যা কয়টা যুক্ত করছেন? 2টা, এখানে ইলেকট্রন সংখ্যা পাইছেন কত? 10, আর যুক্ত করতেছেন কত? 2, তাহলে ইলেকট্রন আগে ছিল 10টা, এখন পাইলেন কয়টা? যুক্ত করছেন কয়টা? 2টা, এখন হলো কত? 12টা। 3টে জিনিস কিন্তু পাইছেন, ঠিক আছে, 3টে জিনিস কিন্তু আপনারা পাইছেন। কিন্তু আপনি কিন্তু একটা পরমাণু রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে 5টা জিনিস লাগে, তাই না? 5টা জিনিস কিন্তু লাগে। আর 2টা জিনিস তাহলে কি? আর 2টা জিনিস হচ্ছে একটা ভর সংখ্যা আর একটা হচ্ছে চার্জ। একটা ভর সংখ্যা আর একটা কি? চার্জ। তো ভর সংখ্যা বের করার জন্য আমি সূত্রটা ইউজ করবো কোনটা? এ সমান সমান পি প্লাস এন। তো আমার এখানে পি আর এন কি আছে? হ্যাঁ আছে, তাহলে আমি এ পাবো। তাহলে এ সমান সমান আমি কি পাই বলেন তো? এ সমান সমান সরাসরি আমি পাই পি প্লাস এন, অর্থাৎ এর মানটা আর এর মানটা যুক্ত করব। এটা কিন্তু পরিবর্তনটার করার পরে, কারণ আপনি কিন্তু যোগ করার পরের যে মানে পরের যে হচ্ছে যে প্রকাশটা বা পরের যে আসলে মানে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই কিন্তু আপনি দেখতে চাচ্ছেন, তাই না? তাহলে আপনি যে ভর সংখ্যা এখানে বের করবেন সেটা কিন্তু আসলে কি, এই যোগ করার পরে পরিবর্তিত যে প্রোটন সংখ্যা, পরিবর্তিত যে নিউটন সংখ্যা সেটা যুক্ত করবেন, ঠিক আছে। আগেরটা কিন্তু করলে হবে না, কারণ আপনি কিন্তু অলরেডি যোগ করে ফেলছেন অলরেডি এখানে। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ এটা একটা পরিবর্তিত রূপ দেখতে চাচ্ছেন না, তাহলে পরিবর্তিত রূপ যদি দেখতে চান তাহলে যে যে জায়গা থেকে পরিবর্তন হচ্ছে বা যে যে ফর্মুলা ইউজ করে পরিবর্তনটা হচ্ছে এই ফর্মুলাটা কিন্তু আমাকে ফলো করতে হবে। আর এখান থেকে যদি আমি এটা ভর সংখ্যা বের করতে চাই, এটা কিন্তু পরিবর্তিত রূপটার ভর সংখ্যা বের করতেছি। তো পরিবর্তিত রূপটার ভর সংখ্যা যদি আমি বের করতেছি, তো এই ক্ষেত্রে আমার এখানে দেখতে হবে যে তাহলে পরিবর্তিত প্রোটন সংখ্যা, পরিবর্তিত নিউটন সংখ্যা আসলে কি কি। তো এখানে কত? 14 আর এখানে 14, 28, তাহলে 14 আর 14 যোগ করলে কত হবে? 28, 28, ঠিক আছে। এটা আসলে আমার এ পাইছি। এখন আমার কি লাগবে? আর ই লাগবে, তাই না? ইর জন্য আমার কি লাগে? ইর যে ফর্মুলাটা দেখেন, ই সমান কি জানি, কিউ সমান সমান পি মাইনাস সি। ই না, সরি, কিউ লাগবে আমার এখানে।
এখানে আমার কিউ লাগবে, আমি পি পাইছি, এন পাইছি, ই পাইছি, এ পাইছি, আমার এখানে কিউ লাগে। কিউ এর জন্য আমার কি লাগবে? কিউ এর জন্য লাগবে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা যদি বাদ দিই তাহলে আমি কিউ পাবো। তো আসেন, কিউ সমান সমান পি মাইনাস সি, এখানে পির মান কত? 14, এখানে এর মান কত? 12, তাহলে এখানে কিউ এর মান পাইছেন কত? 2 মানে +2, প্লাস দিলেও হবে, না দিলেও হবে, এটা আমারই খুব বেশি জটিল কিছু না এখানে। যদিও পজিটিভ চার্জ আসলে পজিটিভ নেগেটিভ দুইভাবে আইডেন্টিফাই করা যায়, তো যেহেতু পজিটিভ মানটা বের হয়েছে আপনি একটু পজিটিভ দিলেই সুবিধা হবে, ঠিক আছে? তাহলে দেখেন, আপনি পরিবর্তনের পরে একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করার জন্য যেগুলো ডাটা দরকার সেগুলো সব কিছু কিন্তু পাইছেন না? এখন আসেন আমরা আসলে রিপ্রেজেন্ট করি। বলেন এখানে প্রোটন সংখ্যা কয়টা পাইছেন? 14টা, তাই না? তো যদি 14টা পেয়ে থাকেন তাহলে বলেন 14টা প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটা তাহলে কোনটা? মনে আছে? 14টা বিশিষ্ট প্রোটন সংখ্যা বিশিষ্ট আসলে মৌলটা হচ্ছে সিলিকন, ঠিক আছে? তো এখন সিলিকনের ক্ষেত্রে দেখেন 14 পাইছি, তার প্রোটন সংখ্যা এখানে 14, এখানে কি ভর সংখ্যা এখানে কত? 28, এখানে থাকে কি আমার চার্জ আমার কত? এখানে চার্জ হচ্ছে আমার এখানে +2। তাহলে দেখেন এটাই আমার হচ্ছে আমার পরিবর্তিত রূপটা, এটা আমার কি পরিবর্তিত রূপটা। অর্থাৎ ম্যাগনেসিয়ামের সাপেক্ষে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের এই অবস্থার সাপেক্ষে আপনি যদি 2টা প্রোটন, 2টা নিউট্রন, 2টা ইলেকট্রন যুক্ত করেন তাহলে পরিবর্তনটা কি হবে আমি সেটা বের করে দেখাইছি। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বোঝেন আমি আরেকটা উদাহরণ দেব, আর যদি বুঝেন সেটা আমাকে একটু বলেন যে বুঝছেন কিনা। এই পরিবর্তনটা কি বুঝতে পারছেন? এই পরিবর্তনটা যদি বোঝেন আমরা আরেকটা উদাহরণ দেখবো ইনশাল্লাহ। আরেকটা উদাহরণ দেখে মোটামুটি আজকের ক্লাসটার মানে গত ক্লাসের যে জিনিসটা আমাদের বাকি ছিল সেই জিনিসটা শেষ করব, আর আজকের ক্লাসটা তো শুরু করবো একটু পর থেকে। একটু সবাই কমেন্ট করেন, রেসপন্স করেন একটু যে বুঝছেন কিনা, কারণ আপনাদের উপরেই আসলে আমার ডিপেন্ড করবে যে আমি আসলে সামনের দিকে যাব কিনা। আপনারা যদি বুঝে থাকেন সবাই, আমি তারপরে সামনের দিকে যাব। সাইফ আহাদ ভাই, আলহাসান আহাদ ভাই বলছে জি ভাইয়া বুঝছি, শরীফুল ইসলাম জি ভাইয়া বুঝছি, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আপনি বুঝতে পারছেন। এখন যদি এটা বুঝে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে একটা হোমওয়ার্ক থাকলো, যদি এটা সবাই বুঝে থাকেন আপনাদের ক্ষেত্রে হোমওয়ার্ক থাকলে হচ্ছে কি, অ্যালুমিনিয়ামের হচ্ছে 13 প্রোটন সংখ্যা, 27 হচ্ছে ভর সংখ্যা, আর চার্জ হচ্ছে 3। আপনি এর সাথে 2টা প্রোটন যুক্ত করবেন, 2টা নিউট্রন যুক্ত করবেন, আর হচ্ছে 2টা ইলেকট্রন বাদ দেবেন। তাহলে পরিবর্তনটা কী হবে সেটা একটু আপনারা বের করবেন। বের করে আপনার গ্রুপে অথবা নেক্সট ক্লাসের হচ্ছে যে শুরুতে আপনি কমেন্ট করে দিন যে এটা আসলে পরিবর্তনটা পাইছি। কী করবেন বলতেছি, আপনি যে পরমাণুটা দেওয়া হলো সে পরমাণুটা হচ্ছে এটা অ্যালুমিনিয়াম 13, 27 আর 3+, তাই না? এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা ভর সংখ্যা, এটা হচ্ছে আমার কি চার্জ সংখ্যা। এর সাথে আপনি যুক্ত করবেন 2টা প্রোটন যুক্ত করবেন, 2টা নিউট্রন যুক্ত করবেন, আর 2টা ইলেকট্রন বাদ দেবেন, ঠিক আছে? আমরা কিন্তু এখানে সব যুক্ত করছি, বাদ দেইনি। বাদ দেওয়ার ফর্মুলাটা জাস্ট ইজি, এখান থেকে বাদ দেবেন, বাদ দিয়ে যা হবে সেটা আবার চার্জের উপর ইফেক্ট পড়বে, ঠিক আছে? তার মানে এটা আই থিঙ্ক আপনি যদি এটা ভালো মতো বুঝে থাকেন ওটাও পারবেন, ঠিক আছে? এটা আপনি নেক্সট ক্লাসের শুরুতে আমাকে এই জিনিসটা কমেন্ট করবেন যে ভাই এটার অ্যান্সার আসলে এটা আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের যে মেইন যে পড়ার মধ্যে চলে যাই। আচ্ছা, আমরা আইসোটোপ আইসোবার সব দেখছি, তারপরে অরবিটাল সংখ্যা দেখছি। আমরা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যাটা দেখার আগে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যা যদি আপনি ভালো মতো বুঝতে চান তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা পারতে হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু আসলে দেখেন আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসটা এখনো শিখিনি। তো আমাদের ফার্স্ট হচ্ছে আমরা আজকে ইলেকট্রন বিন্যাসটা পরিপূর্ণভাবে শিখব, দেন আমরা কোয়ান্টাম সংখ্যা দেখব, ঠিক আছে? আজকের ক্লাসটা হবে ইলেকট্রন বিন্যাস এবং কোয়ান্টাম সংখ্যার উপরে, ঠিক আছে? শুরুতে আমরা আসলে ইলেকট্রন বিন্যাসটা আসলে দেখি। ইলেকট্রন বিন্যাস, ওকে, আসেন। ইলেকট্রন বিন্যাস যদি আপনি এখন একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আপনাদের যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে বলেন তো একটা পরমাণুর ক্ষেত্রে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, কেন্দ্র হচ্ছে এখানে কি নিউক্লিয়াসে থাকে কি প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, আর চারিপাশে এটা কিন্তু কক্ষপথ থাকে, তাই না? এটা আপনি অরবিটাল ধারণা থেকে কিন্তু জানেন, ঠিক আছে?
আর চারিপাশে কক্ষপথে এগুলো কে থাকে? ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো থাকে আবার কি? ত্রিমাত্রিক অঞ্চলে। ঠিক আছে, ত্রিমাত্রিক অঞ্চলে। তো ত্রিমাত্রিক অঞ্চলগুলোর কাঠামো বা আকৃতি বা শেপ এটা আসলে কীরকম হতে পারে সেটা কিন্তু গত ক্লাসে দেখছিলেন একটু। যেমন আমি যদি বলি এস যে শেপটা আছে এই শেপটা হচ্ছে গোলাকার, তারপরে পি যেটা আছে সেটা হচ্ছে ডাম্বেল আকৃতির। এটা হচ্ছে ত্রিমাত্রিক অঞ্চলে যে জায়গায় ইলেকট্রনগুলো থাকে সেই জায়গার আকৃতিগুলো হচ্ছে এরকম। তারপরে ডি যে অরবিটাল সেটার আকৃতি কেমন? ডাবল ডাম্বেল। ঠিক আছে, তারপর এফ এর আকৃতিটা হচ্ছে কমপ্লেক্স, তাই না? এটা আপনারা দেখছিলেন গত ক্লাসে, কমপ্লেক্স। এটা আসলে এইভাবে 2D তে বোঝানো সম্ভব না, কিন্তু এটা হচ্ছে কমপ্লেক্স। এটা আসলে এমনটা শেপ না, আর অরিজিনাল শেপটা আসলে এমনটা না। ঠিক আছে, তো ত্রিমাত্রিক অঞ্চলে আমি আপনাদেরকে বলছিলাম যে এই অঞ্চলে বা এই কাঠামোগুলোতে আসলে ইলেকট্রনগুলো থাকে। তো আপনি কিন্তু আমি এটা বলিনি যে ভাই এটা তো কক্ষপথ আছে, এখানে একটা কক্ষপথ, এখানে একটা কক্ষপথ, এখানে একটা কক্ষপথ। অর্থাৎ আমি যদি আরো ভালো করে বলি, এটা আমার 1 নম্বর কক্ষপথ, এটা আমার 2 নম্বর কক্ষপথ, এটা আমার 3 নম্বর কক্ষপথ, তাই না? তো কোন কক্ষপথে কোন কোন আমাদের যে এই যে ত্রিমাত্রিক অঞ্চলগুলো থাকতে পারে আমি কিন্তু সেটা আপনাকে বলিনি। আমি জাস্ট বলছি যে হ্যাঁ একটা কক্ষপথের মধ্যে এগুলো থাকতে পারে, এই ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনগুলো থাকে। কিন্তু কোন কক্ষপথে আসলে কোন কোন হচ্ছে যে উপশক্তি স্তর বা কোন কোন অরবিটাল থাকবে এটা কিন্তু আপনাকে বলা হয়নি। ঠিক আছে, তো এটা বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব বা আমরা একটা কিছু তথ্য আবিষ্কার করব, বা আবিষ্কার না সরি অ্যাকচুয়ালি তথ্য আমরা একটু মানে দেখব যে এই তথ্যের ভিত্তিতে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে আমরা কোন কক্ষপথে আমাদের কোন কোন অরবিটালগুলো থাকে। ঠিক আছে, তো এখন অনেকের ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে ভাই এই যে এস পি ডি এফ এই নামগুলো বা এই যে মানে কি বলবো এই লেটারগুলো এই বর্ণগুলো আসলে কই থেকে আসছে, অনেকের ক্ষেত্রে এই কোশ্চেনটা থাকতে পারে, তাই না? তো এটার জন্য অ্যান্সারটা হচ্ছে যে কি পরমাণুর হচ্ছে একটা বর্ণালী আছে, পরমাণুর বর্ণালী, ওটা আমাদের সিলেবাসে নাই। পরমাণুর বর্ণালী অর্থাৎ পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে কয়েকটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। ঠিক আছে, ওয়ার্ডগুলোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। যেমন এস এর যে সংক্ষিপ্ত ওয়ার্ডটা থেকে আছে সেটা হচ্ছে শার্প। শার্পের প্রথম অক্ষরটা নিয়ে বা প্রথম হচ্ছে যে এই বর্ণটা নিয়ে এটা হচ্ছে তৈরি হয়েছে আমার এখানে এস থেকে। ঠিক আছে, পির আছে আবার প্রিন্সিপাল, পির হচ্ছে প্রিন্সিপাল। তারপরে ডিতে আছে ডিফিউজ, ডিফিউজড। আর এফ এ আছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল। এখন এই ওয়ার্ডগুলো কই আছে? এই ওয়ার্ডগুলো আছে আমাদের পরমাণুর যে হচ্ছে যে বর্ণালী আছে, পারমাণবিক যে বর্ণালী আছে সেই বর্ণালীতে আছে আমাদের এই ওয়ার্ডগুলো। এই ওয়ার্ডগুলো থেকে আসলে এই ওয়ার্ডগুলো থেকে আসলে আমাদের এই যে অরবিটালের যে নামগুলো এটা আসছে। ঠিক আছে, এখন কোন কক্ষপথে কোন কোন অরবিটাল বা কোন কোন উপশক্তি স্তর থাকবে তা আসলে নির্ভর করে এর একটা মানের উপরে। এটা যে অরবিটাল বা এটা যে উপশক্তি স্তর তা আসলে ইন্ডিকেট করি বা তার আসলে শেপ দ্বারা তার যে আকৃতি আছে, এই যে এস এর যে গোলাকার, পি যে ডাম্বেল, ডি যে ডাবল ডাম্বেল বা এফ এর যে এখানে কমপ্লেক্স, ঠিক আছে, এর যে গঠন আছে গঠনের উপর ভিত্তি করে তার নিজস্ব একটা মান আছে। এই মানকে আসলে বলা হয় সহকারী কোয়ান্টাম সেট বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। কিন্তু আমি তো আপনাকে কোয়ান্টাম সংখ্যা এখনো শেখাইনি, তাই না? তো তার আগে শিখে নেন যে এই যে এসপিডিএফ অর্থাৎ এই অরবিটালগুলোর নিজস্ব একটা মান আছে। সে মানকে ইন্ডিকেট করা যায় এল দ্বারা। এল আসলে কি? এল দ্বারা যদি আপনি বোঝেন ভাই এল আসলে কি, এল আসলে এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা তো কোয়ান্টাম সংখ্যা আপনাকে বলিনি। আপাতত ধরে নেন যে এল দ্বারা আমি ইন্ডিকেট করতেছি যে এসপিডিএফ এর আসলে মানগুলো কি কি হবে। ঠিক আছে, তো এল এর ক্ষেত্রে বা এস এর ক্ষেত্রে এল এর মান হবে 0, এস এর ক্ষেত্রে এল এর মান হবে 0, অর্থাৎ এল এর মান সহকারী যে কোয়ান্টাম সংখ্যা বা অরবিটালের মানটা যদি 0 হয় তাহলে আমরা বুঝতে হবে যেটা আসলে এস অরবিটালকে ইন্ডিকেট করতেছে, অর্থাৎ গোলাকার যে অরবিটাল আছে সেটাকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, আচ্ছা আসেন তারপর আবার পির যে মানটা, পির মান হচ্ছে 1। ঠিক আছে, 1 দ্বারা ইন্ডিকেট করতেছে পি অরবিটালকে বা পি উপশক্তি স্তরকে, 2 দ্বারা ইন্ডিকেট করতেছে ডি অরবিটালকে বা ডি উপশক্তি স্তরকে, আর 3 দ্বারা ইন্ডিকেট করতেছে এফ অরবিটালকে বা এফ উপশক্তি স্তরকে। ঠিক আছে, তার মানে এই মানগুলো দ্বারা আসলে ইন্ডিকেট করে কোনটা, এই মানগুলো দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে যে এই অরবিটালগুলোর মানটা বা অরবিটালগুলোর আসলে মানে কোন অরবিটালটা হবে। আমি যদি বলি যে ওই অরবিটে অর্থাৎ ওই কক্ষপথে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3, তার মানে বুঝতে হবে ওই কক্ষপথের আপনি এফ অরবিটালের কথা বলছেন। আশা করি বুঝতে পারছেন।
ঠিক আছে। তো এখন এই সবগুলো অরবিটালই এই জায়গায় থাকতে পারে, বা এই যে গোলাকার বা যে কক্ষপথ আছে এই কক্ষপথে থাকতে পারে। ঠিক আছে। এখন কোন কক্ষপথে আসলে কোন কোন অরবিটাল আছে বা কোন কোন উপশক্তি স্তর আছে এটা নির্ভর করে একটা রুলের উপরে বা একটা নিয়মের উপরে, সেটা হচ্ছে L সমান সমান n-1 এই রুলটার উপরে। অর্থাৎ কোন কক্ষপথে কি কি উপশক্তি স্তর থাকবে সেটা থাকে যে n-1 পর্যন্ত লিমিট থাকে। এটা আসলে n-1 বলা যাবে না, এটা বলতে পারেন 0 থেকে n-1, 0 থেকে n-1 পর্যন্ত। আমি আবার রিপিট করতেছি, এটা আসলে কি, আমি এল দ্বারা ইন্ডিকেট করতেছি যে কোন কোন উপশক্তি স্তর, তাই না? কোন কোন উপশক্তি স্তর থাকবে সেটা হচ্ছে 0 থেকে n-1। এন আসলে কি বলেন তো? এন হচ্ছে আমার এখানে কক্ষপথ নাম্বার, আমি গত ক্লাসে আপনাকে দেখাইছিলাম। এন দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে কি কক্ষপথ নাম্বার। তাহলে আমি যদি 1 নম্বর কক্ষপথের কথা চিন্তা করি, তাহলে বলেন তো এখানে এল দ্বারা কি বোঝাবে? 0 থেকে 0 n-1 না, এক থেকে একবার দিলে 0, তার মানে এখানে মান পাচ্ছেন 0। তো এল দ্বারা যদি 0 মানটা পান তাহলে এটা কোন অরবিটালকে ইন্ডিকেট করতেছে? এস। হ্যাঁ, এস। তার মানে বুঝতেছেন যে 1 নাম্বার কক্ষপথ থেকে, অর্থাৎ ফার্স্ট যে কক্ষপথে, সেখানে শুধুমাত্র আমার কি থাকবে? এস অরবিটালটা থাকবে। সেমভাবে আসেন যে 2 নম্বর কক্ষপথের বা সেকেন্ড কক্ষপথের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে এল হচ্ছে কত? 0 থেকে, এল হচ্ছে আবার এখানে 0 থেকে n-1, অর্থাৎ 2-1, তাই না? তাহলে 2-1 পাচ্ছেন কত? 1। তাহলে আপনি পাইছেন কি কি? 0 পাইছেন, 1 পাইছেন। 0 দ্বারা ইন্ডিকেট করতেছে কি? এস, আর 1 দ্বারা ইন্ডিকেট করতেছে কাকে? পি কে। তার মানে সেকেন্ড যে কক্ষপথটাতে, সেই কক্ষপথে থাকবে কি কি? এস থাকবে, পি থাকবে। এইভাবে আবার কোনটাতে? এইভাবে যদি আমি 3 নম্বর কক্ষপথের ক্ষেত্রে চিন্তা করেন, থার্ড কক্ষপথের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে সেখানে হবে কি? এল সমান সমান 0 থেকে 3-1, অর্থাৎ 2 পর্যন্ত। তাহলে হবে এখানে কি? 0, 1, 2। ঠিক আছে। 0 দ্বারা ইন্ডিকেট করতেছে এস, পি দ্বারা ইন্ডিকেট করতে, 1 দ্বারা ইন্ডিকেট করতেছে পি, আর 2 দ্বারা ইন্ডিকেট করতেছে কি? ডি। অর্থাৎ 3 নম্বর কক্ষপথে শুধুমাত্র কি? এস, পি, ডি, এই 3টা উপশক্তি স্তর থাকতে পারে। এভাবে আবার গতানুগতিক 4 নম্বর কক্ষপথের ক্ষেত্রে সেম হবে। বুঝছেন? এখন এইটুকুতে বুঝছেন কি যে আসলে কোন কক্ষপথে আসলে কোন কোন আমাদের হচ্ছে যে কোন কোন অরবিটালগুলো থাকতে পারে। তাহলে আমরা এটা দেখেন, এটা থাকতেছে আমার কি? এস, এখানে থাকতেছে আমার এস পি, এখানে থাকতেছে আমার কি? এস পি ডি। আমি যদি আরেকটা কক্ষপথ দিতাম সেটা থাকতো এস পি ডি এফ। এটুকু কি বুঝতে পারছেন? একটু আমাকে জানান তো। এটুকু যদি বুঝতে থাকেন, তারপরে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করবো, আরেকটা নীতি আমরা আলোচনা করব। শাওন ইসলাম ভাই, জি ভাই বুঝতে পারছি। একটু সবাই একটু জানান আমাকে, সবাই যারা একটু ক্লাস দেখতেছেন, তাহলে একটু সুবিধা হবে। এমডি ফাহিম হোসেন, জি ভাই বুঝছি। ফাহিম ভাই আপনি ঠিক আছে, ধন্যবাদ। ফাহিম ভাই আপনাকে অনেক মিস করি, বুঝছেন? গাজীপুরে আসলে একটু দেখা করেন আমার সাথে। আশা সুন্দর আপু বলছে আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, তো আসেন আমি আসলে আপনাকে এখানে কি বুঝাইছি সেটা আমি আপনাকে আগে বলি। আমি আসলে বুঝাইছি যে আপনি তো এইটুকু বুঝছেন যে একটা পরমাণুর ক্ষেত্রে কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস, তাই না? অর্থাৎ কেন্দ্রে থাকে প্রোটন আর কি? নিউট্রন। আর চারিদিকে কক্ষপথ আকারে ঘুরতে থাকে কি? ইলেকট্রন। এখন এই ইলেকট্রনগুলো আমি আবার বলছিলাম গত ক্লাসে যে ইলেকট্রনগুলো আসলে থাকে ত্রিমাত্রিক অঞ্চলে। ত্রিমাত্রিক অঞ্চলগুলোতে ইলেকট্রনগুলো থাকে। আর ত্রিমাত্রিক অঞ্চলগুলো কোন কোনগুলো? এই যে গোলাকার, ডাম্বেল, ডাবল ডাম্বেল, কমপ্লেক্স, এই টাইপের গুলোতে। ঠিক আছে, এটা আমি গত ক্লাস পর্যন্ত বলছি আপনাকে। কিন্তু আপনাকে আমি এটা বলিনি যে কোন কক্ষপথে আসলে কোন কোন আকৃতির ত্রিমাত্রিক অঞ্চল থাকবে, এটা আমি আপনাকে গত ক্লাসে বলিনি। ঠিক আছে, তো এই জিনিসটা আমি আপনাকে দেখাইলাম যে আমাদের কোন কোন কক্ষপথে কোন কোন উপশক্তি স্তর বা কোন কোন আকৃতির ত্রিমাত্রিক অঞ্চল থাকতে পারে। ঠিক আছে, তো আমি সেটার জন্য আপনাকে বলছি এটা একটা ফর্মুলা ইউজ করে। এটা হচ্ছে আমি এই মান দ্বারা যেটা আনছি, এই মান দ্বারা ইন্ডিকেট করতেছি এই অরবিটালগুলোকে। 0 দ্বারা ইন্ডিকেট করতেছি এস অরবিটালকে, 1 দ্বারা ইন্ডিকেট করতেছি পি অরবিটালকে, এই টাইপের। ঠিক আছে, আর যে এলটা দিছি এটা আসলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, কিন্তু কোয়ান্টাম সংখ্যা আমি এখন আলোচনা করিনি। আমরা এর পরের পার্টটাতে কোয়ান্টাম সংখ্যা আলোচনা করব। এল দ্বারা, এল এর মানগুলো আসলে এটা।
ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা কই থেকে আসে এটা যদি আপনাকে বলি তাহলে আবার আমাকে কোয়ান্টাম সংখ্যায় ফিরে যেতে হবে। তো আমি চাচ্ছি যে এটা একটু দেখে তারপর আমরা কোয়ান্টাম সংখ্যাতে ফিরে যাই। তো আপাতত ধরে নেন যে এই মানগুলো আসলে কার, সহকারী কোয়ান্টাম সংখ্যার। ঠিক আছে, আর এই মান দ্বারা ইন্ডিকেট করতেছে, 0 দ্বারা ইন্ডিকেট করতেছে s অরবিটালকে, 1 দ্বারা ইন্ডিকেট করতেছে p অরবিটালকে, টু এভাবে গতানুগতিক। ঠিক আছে, এখন কোন কোন শক্তি স্তরে কোন কোন উপশক্তি স্তর থাকবে অথবা কোন কোন অরবিটাল থাকবে সেটা আসলে নির্ভর করে এই যে একটা মানের উপরে। এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। তো আমি যদি ফার্স্ট কক্ষপথের ক্ষেত্রে চিন্তা করি, এন মানে কি, এন মানে হচ্ছে কক্ষপথ নাম্বার বা অরবিট নাম্বার। ঠিক আছে, অরবিটারকে বা অরবিটকে তো আসলে এন দ্বারা ইন্ডিকেট করা হয়, অর্থাৎ কক্ষপথ নাম্বারকে তো এন দ্বারা ইন্ডিকেট করা হয়। তাহলে আমি যদি ফার্স্ট কক্ষপথের ক্ষেত্রে চিন্তা করি তাহলে এন এর মান হচ্ছে 1, তাহলে 0 থেকে 0, তাই না? তাহলে 0 দ্বারা ইন্ডিকেট করতেছে কোন অরবিটালটা, এস। এভাবে আবার কি সেকেন্ডের ক্ষেত্রে 2-1, তার মানে 0 আর 1, 0 থেকে কিন্তু 0 থেকে ওই যে আপনার হচ্ছে n-1 পর্যন্ত 0 আর 1 পাইছি। ঠিক আছে, তাহলে সেকেন্ডের ক্ষেত্রে আমি পাইলাম কি এসপি, থার্ডের ক্ষেত্রে এইভাবে। ঠিক আছে, এসপিডি। বুঝছেন? আয়শা সুলতান আপু মনে হয় আপনাকে কমেন্ট করছিলেন যে বুঝতে পারছেন কিনা। এল এর মান যদি 4 হয় তাহলে উপশক্তি স্তর কয়টা হবে ভাইয়া? এল এর মান যদি 4 হয়, এল এর মান যদি 4 হয় অর্থাৎ 0 থেকে এল এর মান 4 বলতে এন এর মান 4 না এল এর মান 4, এল এর মান যদি 4 হয় তাহলে আমাদের আরেকটা অরবিটাল আসবে, সেটা হচ্ছে জি অরবিটাল। তো আমরা এই জি অরবিটাল নিয়ে আমরা এখনো কাজ করতেছি, মানে আমরা বলতে না তো বিজ্ঞানীরা এখনো কাজ করতেছে জি অরবিটাল নিয়ে। আমাদের জি অরবিটালের অস্তিত্ব এখনো হয়নি। অনেক বিজ্ঞানী দাবি করে যে জি অরবিটাল আছে, তবে এই জিনিসটা আমরা এখনো আসলে মানে এখনো মানে ডেভেলপমেন্টের উপরে আছে। বুঝছেন, আমরা আসলে সর্বোচ্চ এফ অরবিটাল পর্যন্ত চিন্তা করতে পারি। কেন চিন্তা করতে পারি দেখেন, আমি কিন্তু একটা জিনিস বলছি, এগুলো কিন্তু ত্রিমাত্রিক অর্থাৎ 3 ডাইমেনশনাল জিনিস, তাই না? আপনি গোলাকার চিন্তা করতে পারেন, ডাম্বেল চিন্তা করতে পারবেন, ডাবল ডাম্বেল চিন্তা করতে পারবেন। ত্রিমাত্রিক অঞ্চল মানে কি, এর কিন্তু আপনি একটা তল দেখতেছেন, আরও কিন্তু 2টা তল কিন্তু আপনার মানে মানে চোখের সামনে দেখতে পাচ্ছেন না। সেমভাবে এই এফেক্টটা কিন্তু কমপ্লেক্স, তাহলে জিরটা কিন্তু আরও অনেক বেশি কমপ্লেক্স হবে। ঠিক আছে, তো এটা নিয়ে এখন বিজ্ঞানীরা কাজ করতেছে এবং কিছু কিছু ক্ষেত্রে জি অরবিটাল আছে, মানে জি অরবিটালকে আমরা সামনে নিয়ে আসি, কিন্তু এটা আমাদের আপাতত লাগে না। আমাদের আসলে অ্যাডমিশনের ক্ষেত্রে বা আপনি যতটুকু দরকার ততটুকুর যদি আপনি বলি, তো আমাদের এফ অরবিটাল পর্যন্ত বিস্তারিত পড়লে হয়ে যায়। পরবর্তীতে যদি আপনি গবেষণা করতে চান বা কেমিস্ট্রিবিদ হতে চান, তখন আপনি জি অরবিটাল নিয়ে কাজ করতে পারবেন। তখন আপনি এল এর মান 4 আসলে কীভাবে হয়, কীভাবে হচ্ছে, এগুলো কিন্তু এখনও আবিষ্কারের মধ্যে আছে। ঠিক আছে, তো আশা সুলতান আপু কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। তারপরে অরবিটালগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা, আচ্ছা অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা আমি আপনাকে বলিনি ভাইয়া, শরীফুল ভাইয়া, এটা আমি আপনাকে এখনো বুঝাইনি। ঠিক আছে, এটা আমি বুঝাবার একটু পরে, মানে এই পরেরটা বুঝাতাম, কিন্তু আপনি তো আগে বলে দিয়েছেন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ওকে ঠিক আছে, সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা এখন একটা জিনিস দেখব, যে এটা আমি কিন্তু আপনাকে বুঝালাম যে কি, যে ফার্স্ট কক্ষপথে থাকে তাহলে থাকে এখানে এস অরবিটাল, সেকেন্ড কক্ষপথে থাকে কে এস আর পি, আর থার্ড কক্ষপথে থাকে কে এসপিডি। এভাবে পরে যে কক্ষপথে যাই সেখানে থাকবে এসপিডিএফ। ঠিক আছে, এখন আপনাকে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা নিউক্লিয়াস দেই, এখানে একটা কক্ষপথ, এখানে একটা কক্ষপথ, জাস্ট 3টে কক্ষপথ সাপেক্ষে চিন্তা করি। আবার এখানে এস থাকে, এখানে কি থাকে এসপি, এখানে থাকে আমার এসপিডি। এসপিডি, হ্যাঁ এ পর্যন্ত আপাতত মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, এখন এগুলো কিন্তু আসলে ত্রিমাত্রিক শেপ, তাই না? তো আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম এই ত্রিমাত্রিক শেপগুলোতে ইলেকট্রনগুলো থাকে, এই ত্রিমাত্রিক শেপগুলোতে আসলে ইলেকট্রনগুলো থাকে। তো এখন ঘটনা হচ্ছে ভাই, এটা তো ত্রিমাত্রিক শেপ, এর তো আকৃতি আর এদের আকৃতি সেম না। অর্থাৎ এস এর আকৃতি, পির আকৃতি, ডির আকৃতি বা এফ এর আকৃতি, এটা তো কোনোটাই তো আসলে সেম না, মানে একই না, তারা আলাদা আলাদা না। তাহলে তাদের যদি গঠন বা তাদের যদি আকৃতি আলাদা আলাদা হয়, তাহলে তাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে আলাদা আলাদা। ইলেকট্রনগুলো তো এখানে থাকে, তাই তো? হ্যাঁ, ইলেকট্রনগুলো তো এই ত্রিমাত্রিক অঞ্চলেই থাকে। তো তাদের যদি ত্রিমাত্রিক আকৃতি আলাদা আলাদা হয়, ঠিক আছে, তাদের তো অবশ্যই ইলেকট্রন ধারণ ক্ষমতা আলাদা আলাদা হবে। ঠিক আছে, তো এখন একটা অরবিটাল বা এই অরবিটালগুলো আসলে কতটি ইলেকট্রন ধারণ করবে তা আপনি যদি বের করতে চান, একটা ফর্মুলা দেখতে পারেন, সেটা হচ্ছে 2 × 2l + 1, এই ফর্মুলাটা।
ঠিক আছে, তাহলে আপনি যদি বলেন এল তো বোঝেন তাই না? হ্যাঁ, এল হচ্ছে যে ওগুলার মানটা যেটা গত গত স্লাইডে দেখলাম। তো আপনি যদি ফার্স্ট কক্ষপথের ক্ষেত্রে চিন্তা করেন, বা ফার্স্ট না সরি এস অরবিটাল ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে বলেন তো এখানে হচ্ছে যে এখানে এল এর মান কত? 0। তাহলে 2 গুণন 0 প্লাস 1, তাহলে এখানে 2 0 0, তাই তো? তাহলে 0 থাকলো, আর এখানে থাকলো 1, 1 এর সাথে 0 যোগ করলে একই থাকে, আর যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাবো কত? 2। তার মানে এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2। আসেন আমি যদি পি অরবিটালের ক্ষেত্রে চিন্তা করি, পির ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে 2 ইন্টু 12 প্লাস 1 না? তাহলে এখানে 2, আবার 2 ইন্টু, এখন বলেন তো এল এর মান কত পি অরবিটালের জন্য? 1, তাই না? তাহলে 1 প্লাস 1, তাহলে দেখেন এখানে কত আসে? 2 যদি 1 এর দ্বারা গুণ করি তাহলে 2, 2 আর 1 কত? 3, তাই তো? 3 কে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 6। তাহলে পি অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 6। ঠিক আছে। আসেন ডির ক্ষেত্রে যদি আবার দেখেন 2 ইন্টু 12, তার মানে 2 ইন্টু 2 হচ্ছে, আবার যদি আমি ডির ক্ষেত্রে আমার এল এর মান কত? 2, তাহলে 2 প্লাস 1, তাহলে এখানে কত? 2 দুগুণে 4, 4 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত? 5, 5 এর সাথে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? 10। তাহলে দেখেন ডি অরবিটাল ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 10। এভাবে এবেরটা বের করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তার জন্য ফর্মুলা ইউজ করি কোনটা? এই যে 2 ইন্টু 2l প্লাস 1। আর একটা কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা যদি বের করতে চান, সেটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2n স্কোয়ার। 2n স্কোয়ার এন দ্বারা বুঝতেছেন তো কি? এন দ্বারা হচ্ছে কক্ষপথ নাম্বার। তাহলে যদি আমি প্রথম কক্ষপথের ক্ষেত্রে চিন্তা করি তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার, তাহলে কত হবে? 2, এটা হচ্ছে ফার্স্ট কক্ষপথ। ঠিক আছে, সেকেন্ড কক্ষপথের ক্ষেত্রে সেম হবে, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, 4 সাথে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? 8। তাহলে দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 8। আবার থার্ড ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার, তাহলে এখানে 3 3কে 9, 9 দুগুণে 18, তাহলে তৃতীয় কক্ষপথ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 18। ঠিক আছে, আসলে আচ্ছা আসেন দেখি একটা জিনিস, সেটা হচ্ছে যে দেখেন তো আসলে তৃতীয়, আমি এই ফর্মুলা দ্বারা ইউজ করে পাচ্ছি যে তৃতীয় কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 18, তাই না? তো আমি অরবিটাল সাপেক্ষে চিন্তা করে দেখি, তৃতীয় কক্ষপথে আমার কি অরবিটাল কি কি আছে? এসপিডি। এস অরবিটালে কত? 2টা। পি অরবিটালে কয়টা? 6টা, 6 আর 2 8। আর ডি অরবিটালে কত? 10টা, 18টা। তাহলে দেখেন তৃতীয় কক্ষপথের ইলেকট্রনগুলো কি 18টা যে বলতেছেন, তৃতীয় কক্ষপথের ইলেকট্রন থাকবে 18টা, সেটা থাকবে কোথায়? এস পি ডি, এই তিনটা উপশক্তি স্তর বা অরবিটাল ভাগাভাগি করে নেবে। বুঝতে পারছেন কি? বুঝছেন কি? তার মানে ইলেকট্রনগুলো আসলে কিভাবে থাকে এটা কিন্তু একটা হালকা একটু বেসিক পাইছেন, আরো ভালো বেসিক পাবেন যখন আপনি কোয়ান্টাম সেট আলোচনা করবো। আমি আপাতত আমার ইলেকট্রন বিন্যাসটা পাওয়ার জন্য যতটুকু দরকার সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটুকু কি বুঝতে পারছেন? এটুকু কি বুঝতে পারছেন? ভাইয়া একটা উদাহরণ দিলে বুঝলে হলো। উদাহরণ দেবো ভাইয়া, উদাহরণ দেবো, সবই দেবো, সব কিছু দেবো। আপাতত আসলে দেখে নেন যে আসলে মানে কোনটার আসলে কোন জিনিসটা কিভাবে আসতেছে, এটা একটু দেখে নেন। এটুকু কি বুঝতে পারছেন সবাই? ফাহিম ভাই, অনেকদিন পর আপনার হাসি মুখটা দেখলাম ভাই। পিএইচজিকে খুব মিস করি ভাই, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে। রাকিব হাসান রবিন ভাই বলছে জি স্যার। স্যার বলবেন না, স্যার বললে একটু ইতস্তত লাগে, ভাইয়া বলবেন। ঠিক আছে, ভাইয়াই একটু বেশি কমফোর্টেবল। এফ অরবিটালের ক্ষেত্রে এলের মান কত হবে? এফ অরবিটালের ক্ষেত্রে এলের মান হবে, আমি তো এই আগের স্লাইডে দেখালাম না, এফ অরবিটালের ক্ষেত্রে এলের মান হবে 3। এই যে আমি এলের মানে দেখাইছি 3। ঠিক আছে, আচ্ছা আসেন, তার মানে আমি যদি এখন এটা আমি সাজাই, এটা যদি আমি সাজাই তাহলে দেখেন ফার্স্ট কক্ষপথে থাকতেছে এস অরবিটাল, সেকেন্ড কক্ষপথে থাকতেছে এস, আবার সেকেন্ড কক্ষপথে থাকতেছে পি। ঠিক আছে, আবার তৃতীয় কক্ষপথে যদি আসি বা থার্ড কক্ষপথে যদি আসি, এখানে থাকতেছে 3s 3p 3d, এই জিনিসটা নাকি? তো এখন ঘটনা হচ্ছে যে আমাদের বিজ্ঞানীরা আমাদেরকে বলছে যে এই ইলেকট্রনগুলো যখন থাকে তখন ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরের দিকে যায়। নিম্ন শক্তি স্তর থেকে অর্থাৎ প্রথম আগে ইলেকট্রন ঢুকবে ফার্স্ট কক্ষপথে, পরে ইলেকট্রন ঢুকবে সেকেন্ড কক্ষপথে, পরে ইলেকট্রন ঢুকবে থার্ড কক্ষপথে। অর্থাৎ নিম্ন শক্তি স্তর বা নিম্ন কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো আসলে কি
ঠিক আছে, নিম্ন কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো আসলে পর্যায়ক্রমে বড় কক্ষপথের দিকে যায়, এটা ধাবিত হয়। তার মানে আমি যদি প্রথম কোনো ইলেকট্রন যদি চিন্তা করি, প্রথম ইলেকট্রনটা ঢুকবে কোথায়, এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, এটা যদি ফুল হয়ে যায় তারপরে এখানে, এটা ফুল হয়ে গেলে তারপরে এখানে, এটা ফুল হয়ে গেলে তারপরে এখানে, গতানুগতিক এভাবে না? হ্যাঁ। এরপরে যদি চান 4s, তারপর আবার থাকবেন 4p, আবার থাকবে 4d, ঠিক আছে, 4d, চাইলে এখানে 4p হবে, হ্যাঁ 4p হবে। তার মানে ইলেকট্রনগুলো কিন্তু এভাবে পর্যায়ক্রমে থাকে, এটা আমরা জানতাম। কিন্তু আমাদের একটা নীতি আছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, আমরা আসলে আসলে আজকে তিনটা নীতি দেখব, একটা দেখব আউফবাউ নীতি, তারপরে দেখব হচ্ছে যে হুন্ডেন নীতি, তারপরে দেখব পলির বর্জন নীতি। এই তিনটা নীতি আজকে আমরা দেখব, ঠিক আছে। তো তিনটা নীতির মধ্যে এই দুইটা নীতিতে আসলে কোয়ান্টাম সেটের জন্য, আমরা যখন কোয়ান্টাম সেট আলোচনা করব, এই তিনটা নীতি লাগবে, দুইটা নীতি লাগবে। আর এই আউফবাউ নীতিটা আসলে ইলেকট্রন বিন্যাসের জন্য। তো আমরা এখন আমরা তো ইলেকট্রন বিন্যাস শিখতেছি, এজন্য আমার আউফবাউ নীতিটা আসলে আমার লাগবে। তো আউফবাউ নীতি যে অনুসারে যেটা বলছে, আউফবাউ আসলে একটা জার্মান শব্দ, আমাদের কেমিস্ট্রিতে আসলে জার্মানরা অনেক ভালোভাবে ডেভেলপ করছে, এটা জার্মান শব্দ। এটার ইংলিশ যে ওয়ার্ডটা দ্বারা বা ইংলিশ যে শব্দটা দ্বারা, সেটা হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ এখানে মানে তৈরি করার একটা জিনিস বুঝায়, ঠিক আছে, বিল্ডিং আপ বা বিল্ড আপ, এই টাইপের কিছু একটা আসে। তো আউফবাউ নীতি বলছে যে ইলেকট্রনগুলো সবসময় আসলে এইভাবে না, যে ইলেকট্রনগুলো আসলে এইভাবে যাবে না, তারা একটা নীতি দিছে, সেটা হচ্ছে যে n+l রুল। n+l রুল, এখানে একটা শক্তির কথা আছে। শক্তির কথা কি? আউফবাউ নীতি অনুসারে যেটা বলছে, আউফবাউ নীতি এটা বলছে যে ইলেকট্রনগুলো প্রথম নিম্ন শক্তি স্তরে ঢুকবে, তারপরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হবে। কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু যা দেখছেন, এটা কিন্তু শক্তি স্তর সাপেক্ষে দেখেন, এটা দেখছেন হচ্ছে কক্ষপথ সাপেক্ষে। দেখেন এটা কি প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, তাই না? আমরা যে ইলেকট্রন বিন্যাস যেভাবে আমরা জানি যে কি ইলেকট্রনগুলো আগে ফার্স্ট কক্ষপথে ঢুকবে, পরে সেকেন্ড কক্ষপথে ঢুকবে, তারপরে থার্ড কক্ষপথে ঢুকবে, তার মানে এইভাবে ঢুকবে। এটা কিন্তু কক্ষপথ সাপেক্ষে আপনি পাইছেন। কিন্তু আউফবাউ নীতি বলতেছে যে না, এইভাবে না, ইলেকট্রনগুলো আসলে ঢোকে শক্তি স্তর সাপেক্ষে, শক্তি সাপেক্ষে, ঠিক আছে। কারণ এক একটা অরবিটালের আকৃতি এক এক রকম, এক একটা অরবিটালের আকৃতি যদি এক রকম হয়, তাহলে তাদের শক্তিও আসলে আরেক রকম, ঠিক আছে। এখন এক একটা অরবিটালের আকৃতি এক এক রকম, শক্তি এক এক রকম, এটা আমি বের করব কিভাবে? এটা আমি বের করব n+l রুল দ্বারা, ঠিক আছে। n+l এর মান যার কম পাবো, ঠিক আছে, নিম্ন শক্তি স্তর, তার মানে তার শক্তি কম, বুঝছেন তো? মানে এখানে মান যতটুকু নিম্ন থাকবে, নিম্ন থেকে উপর দিকে পর্যায়ক্রমে চলে যাবে। আসেন আমরা পরের স্লাইডে বিস্তারিত আলোচনা করি। তো আমাদের শর্ত অনুসারে, বা আমরা গত স্লাইডে যেটা দেখলাম, আমাদের শর্ত অনুসারে ইলেকট্রনগুলো আগে ফার্স্ট কক্ষপথে ঢুকবে, তারপরে সেকেন্ড কক্ষপথে ঢুকবে, তারপরে পর্যায়ক্রমে থার্ড কক্ষপথে ঢুকবে, তারপরে চতুর্থ কক্ষপথে ঢুকবে। এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের সাধারণ যে আমরা জ্ঞানটা পাইছি, এই জ্ঞানটা সম্বন্ধে জানি। হ্যাঁ, এটা ঠিক ভ্যালিড, কিন্তু আউফবাউ নীতি বলতেছে যে না, এখানে তো অরবিটালের আকৃতি অনেক রকম, মানে এক রকম, তো আকৃতি যদি এক রকম হয়, তাদের তো শক্তি আলাদা, ঠিক আছে। শক্তি আলাদা হওয়ার কারণে এখন তাদের ক্ষেত্রে তো অবশ্যই আমরা চিন্তা করব আগে নিম্ন, যে যার শক্তি কম, তাকে আসলে এখানে ইলেকট্রনটা আগে দেওয়ার জন্য, ঠিক আছে। এই নীতিটা কই থেকে আসছে, বা এই ফর্মুলাটা আমি যদি শর্টকাটে একটা বলি, সেটা হচ্ছে কোনটা? n+l রুল, অর্থাৎ n+n এর মান যার কম, সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আসলে আমি যদি এই 1s2s এর ক্ষেত্রে চিন্তা করি, দেখেন 1s2s এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে 1 এর ক্ষেত্রে n এর মান 1, এটার ক্ষেত্রে n এর মান 1, l এর মান কত? 0, তাহলে আপনার মান পাইছেন কত? 1। আবার 2s এর ক্ষেত্রে চিন্তা করেন, 2s এর ক্ষেত্রে n এর মান কত? 2, l এর মান কত? 0, মান পাইছেন কত? 2। তাহলে 2 এর আগের ক্ষেত্রে কোনটা ছোট? 1। তার মানে 1 নাম্বার এটার যে মানটা পাইছেন, এটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, দেন এটাতে প্রবেশ করবে, এটাতে বুঝতে পারছেন কি? দেন এটাতে প্রবেশ করবে। তাহলে এখন দেখেন, আপনারা যদি এই ক্ষেত্রে করতে থাকেন, তাহলে দেখেন এখানে একটা আপনার একটা সমস্যা হবে, সেটা হচ্ছে দেখেন 3D ক্ষেত্রে যদি আমি একটু বের করি, 3D ক্ষেত্রে n+l রুল, দেখেন 3+d এর ক্ষেত্রে l এর মান কত? 2, তাই না? তাহলে মান পাইছেন কত? 5, তাই না? আচ্ছা আসেন 4s এর ক্ষেত্রে যদি চিন্তা করে দেখেন, 4s এর ক্ষেত্রে n এর মান কত? 4, s এর মান কত? 0, মান পাইছেন কত? 4।
তাহলে 5 থেকে তো 4 ছোট। আহ্বান নীতি অনুসারে কি 3D তে ইলেকট্রন আগে প্রবেশের আগে তো 4s এ ঢুকবে, কেননা 3D থেকে 4s এর শক্তি কম। কিভাবে বুঝলাম শক্তি কম? এই যে n প্লাস n এর মানটা কম। আশা করি বুঝতে পারছেন। আমাদের সাধারণ নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাসটা এভাবে হওয়া উচিত ছিল, কিন্তু আহ্বান নীতি অনুসারে দেখা গেছে যে ইলেকট্রনগুলো আগে আমাদের নিম্ন শক্তি স্তরে ঢুকবে, তারপরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যে দেখেন গত যদি আমি স্লাইডে আপনাকে একটা জিনিস রিপিট করি, সেটা হচ্ছে যে মনে ছিল না, আবার মনে হয়েছে। আচ্ছা, আপনার ক্ষেত্রে কখন কোশ্চেন আসতে পারে যে 2s 2p সম্ভব হলে 2d সম্ভব না কেন? এই টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, যে 2s 2p সম্ভব যদি হয় তাহলে 2d সম্ভব না কেন? এই টাইপের কোশ্চেন যদি হয় তাহলে আপনাকে কিন্তু অ্যান্সার করতে হবে। কিভাবে অ্যান্সার করবেন? যে 2s অর্থাৎ 2 নম্বর কক্ষপথের ক্ষেত্রে আমরা l এর মান পাই কত? 0, এখানে তো নাই, আগের স্লাইড আছে। 2 নম্বর কক্ষপথের ক্ষেত্রে আমরা l এর মান কি পাই? 0 আর 1। তো 0 আর 1 যদি আমি পাই তাহলে আমি এখানে পাই কি কি? s আর p। ডি অরবিটালের জন্য আমার মান দরকার 2, যেটা আসলে আমার ওই যে 0 থেকে n-1 রুল ফলো করে না। ঠিক আছে, এই কারণে আমাদের 2D সম্ভব না। এটা আপনি গুছিয়ে লিখতে পারবেন, জাস্ট যদি বেসিকটা বুঝে থাকেন গুছিয়ে লিখতে পারবেন। দেখেন এখানে আমি বলে দিছি, কোথায় লিখছিলাম যে হ্যাঁ, এই যে 2 নম্বর কক্ষপথের ক্ষেত্রে দেখেন এখানে আমার যদি আমি 0 থেকে n-1 এই ফর্মুলাটা ইউজ করি তাহলে আমি মান পাইছি কত? 0 আর 1। আমি 2 পাইনি, 2 পাইছি। 2 যদি পাইতাম, এখানে 2 পাইছি 3 নম্বর কক্ষপথে, আমি D দিছি, তার মানে 3D সম্ভব। কিন্তু এখানে তো আমি D পাইনি, তার মানে 2D সম্ভব না। এটা আপনাদের অনেক সোর্স আছে, অনেক অনলাইনে আছে, সবকিছু যদি দেখে নিতে পারেন, কিন্তু আসলে বেসিকটা আসলে এটা যে কি ডি অরবিটালের জন্য আমার এল এর মান হওয়া দরকার কত? 2, কিন্তু 2 নম্বর কক্ষপথের ক্ষেত্রে আমার এল এর মান পাই 0 আর 1, যার কারণে এটাতে বা এই কক্ষপথে আসলে কি ডি অরবিটাল সম্ভব না। এটা আমাদের কোশ্চেন আসতে পারে বেসিক থেকে বা এই টাইপের থেকে। তো আসেন আমরা এখন এটার ক্ষেত্রে ওটা দেখছি। তো এখন এখানে আসি। তো এখন যদি বলা হয় যে বলেন তো, যদি আপনাকে কোশ্চেন আসে যে 3p আর হচ্ছে যে 3d এর মধ্যে কোনটি ইলেকট্রন আগে প্রবেশ করবে, তখন আপনি এই যে n+l রুলটা ফলো করে দেন আপনি হচ্ছে লিখতে পারবেন যে এর মানটা কম, যার মানটা কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। বুঝছেন? আবার এখানে কিছু কথা আছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে যদি বলে এইভাবে যে 3p এবং 4s এই দুটির মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তো এখানে যদি n+l এর মানটা বসান তাহলে দেখেন 3+2 হয় p3p এর ক্ষেত্রে। তাহলে মান পাইছেন কত? 3+2 না, অ্যাকচুয়ালি সরি 3+1, মান পাইছেন কত? 4। আবার এর ক্ষেত্রে আসেন 4s এর ক্ষেত্রে n+l এর মান কত পাইছেন? 4+0, তার মান পাইছেন কত? 4। দুটো মান সেম হলো না? তাহলে আপনার ক্ষেত্রে এখানে তো একটা চিন্তা হতে পারে যে এখানে ইলেকট্রন কোনটা আগে প্রবেশ করবে? এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে এটাতে 3p-তে, কেননা এখানে n এর মানটা কম। যখন মান দেখবেন সমান পাবেন, যখন n+l রুলটা ব্যবহার করে যখন মান সমান পাবেন, তখন দেখবেন যে n এর মান যার কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর যদি n+l রুল ব্যবহার করে যদি মান কম বেশি পান, তাহলে তো বুঝতে পারতেছেন যেটার মানটা কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। তো আহ্বান নীতি অনুসারে আসলে আমাদের এই জিনিসটা আসে। তো আহ্বান নীতি অনুসারে আমাদের আরেকটা মানে একটা কাঠামো আছে, সেই কাঠামোটা আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাই। এটাতে দেখেন নাকি, সেটাতে হচ্ছে যে এই যে 1s 1 নম্বর কক্ষপথে, 2s 2p, তারপরে 3s 3p 3d, তারপরে 4s 4p 4d 4f। ঠিক আছে, এই টাইপের আরও আছে। তো ইলেকট্রনগুলো আসলে প্রথমে আগে ঢুকবে কোথায়? এই যে এখানে। ঠিক আছে, তারপরে এখানে ঢুকবে 2s এ, তারপরে এখানে ঢুকবে এভাবে, মানে গতানুগতিক করে এভাবে। তারপরে আপনার হচ্ছে যে এখানে ঢুকবে হচ্ছে যে এইভাবে, তারপরে এইভাবে। দেন এখানে তো আরও কয়েকটা আছে, আমি যদি 5 নম্বর কক্ষপথে যাইনি, মানে এই টাইপের যে শেপটা আছে, এটা দ্বারা কি পাচ্ছেন? ইলেকট্রনগুলো প্রথম ঢুকবে আগে 1s এ, তারপরে 2s এ, তারপরে কোথায়? 2p-তে, তারপরে 3s এ, তারপরে কোথায়? 3s থেকে 3p-তে, তারপরে কোথায় আসতেছে? 4s এ। ঠিক আছে, তারপরে আসতেছে 3d-তে। বুঝছেন? 3d-র পর আসতেছে কোথায়? 4p-তে। এখানে যদি 5s থাকতো, বা আমি যদি 5 নম্বর কক্ষপথ দেখাইনি, তাহলে এখানে হয়তো কি 5s হইতো, তারপরে 4d হইতো, এই টাইপের। বিষয়টাকে বুঝতে পারছেন? এটা আসলে আমাদের কি
আহ, এইসব বিষয়টা আমাদের কি, যে আমাদের একটা অরবিটাল আহ্বানিত অনুসারে আসলে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে সেই জিনিসটা। আচ্ছা, একটা ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া এসব তো 9-10 ক্লাসে পড়ছিলাম। হ্যাঁ ভাইয়া, আপনি 9-10 ক্লাসে পড়ছিলেন, তবে আমি ক্লাসের শুরু থেকে সব সময় বলে আসতেছি একটা কথা, সেটা হচ্ছে যে যারা আসলে পারে, আমাদের ক্লাস মূলত আসলে তাদের জন্য না, এই ক্লাসগুলো আসলে তাদের জন্য না। আমি তাদেরকে ইন্ডিকেট করি বা তাদেরকে টার্গেট করে ক্লাসটা নেই যারা আসলে কেমিস্ট্রির সিউ বোঝে না। ঠিক আছে, আমার একটা ক্লাসের ক্ষেত্রে টপ মানে সামনের বেঞ্চের মানে কি বলে যে টপারদের নিয়ে আমার আসলে ক্লাসটা না, আমার ব্যাক বেঞ্চার বা যারা আসলে কিছুই বোঝে না তাদেরকে নিয়ে ক্লাস। কথা বুঝতে পারছেন? তো আপনি যদি এই জিনিসগুলো পারেন, বোঝেন, দ্যাটস এনাফ, ঠিক আছে, এটা ভালো, আপনি স্কিপ করেন, সমস্যা নেই। আমার ক্লাসটা আসলে যারা বুঝতেছে না তাদের জন্য আমার এই ক্লাসটুকু, ঠিক আছে? ওকে, সবাই বুঝতে পারছেন? তাহলে আমরা দেখেন আমাদের এইটুকু সাজিয়ে কিন্তু আমরা পাইছি। এখন আমরা তো এটা জানি যে এস অরবিটালে এই যে এগুলোতে কোনটাতে কতটুকু আসলে আমাদের মানে কি বলি, কোনটাতে কতটুকু আসলে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেটা কিন্তু আমরা জানি না? হ্যাঁ, আমরা আসেন এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি। ধরেন আমরা যদি আমি অক্সিজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে বলি, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? 8টা। আপনি কিভাবে দেবেন? প্রথম দেবেন কোথায়? 1s এ। কয়টা দেবেন? 2টা, তার ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা দিতে হবে। তারপরে কোথায়? 2s এ। এখানে কয়টা? 2টা, ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা যেটা। তারপরে 2p তে আপনি কিন্তু অলরেডি 4টা দিয়ে ফেলাইছেন, অলরেডি 4টা দিয়ে ফেলছেন না? আর কয়টা থাকে? 4টা। 2p তে এখন হবে 4। এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? 8, কিন্তু আপনি দিয়েছেন কত? 4, কারণ আপনার আর ইলেকট্রন নাই। ঠিক আছে, এইভাবে যদি আপনি ধরেন, জাস্ট ইমাজিন আমি যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে চিন্তা করতাম, ক্যালসিয়ামের কত? 20 না? হ্যাঁ, তাহলে আমি যদি দেখেন 1s 2 2s 2, তারপরে 2p কত? 6 হচ্ছে, অলরেডি কিন্তু 10টা হয়েছে ইলেকট্রন, আর বাকি আছে কয়টা? 10টা। 2pর পরে আহ্বানিত অনুসারে পাই 3s, 3s এ কত? 2, তারপরে আহ্বানিত অনুসারে পাই 3p কত? 3p হচ্ছে আমার হ্যাঁ 6 না? হ্যাঁ 3s 3p 6, তার মানে অলরেডি কিন্তু কয়টা? 18টা হয়েছে। তারপর আমরা 3pর পরে পাই কিন্তু 4s, মনে করে দেখেন আহ্বানিত অনুসারে পাই কি? 4s, তাহলে 4s, এন্ড 4s ইলেকট্রন কয়টা হবে? আমার অলরেডি 18টা হয়ে গেছে, আমার আর দরকার কয়টা? 2টা, তাহলে 4s হবে হচ্ছে কত? 2। বুঝছেন? ইলেকট্রন বিন্যাসগুলো এইভাবে পারতে হবে। আপনি যদি ইলেকট্রন বিন্যাসটা পারেন, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস যদি পারেন, তাহলে মোটামুটি আপনি কোয়ান্টাম সেট আরো অনেক সহজ করে বুঝতে পারবেন। এই জন্য আমি শুরুতেই ইলেকট্রন বিন্যাসটা আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 2টা নিয়ম আছে। একটা নিয়ম যেটা বুঝছেন, যেটা নর্মাল সাধারণ নিয়ম। 2টা নিয়মে দেখাচ্ছি। একটা হচ্ছে ডি অরবিটালের একটা কিছু শর্ত আছে, ডি অরবিটালের শর্ত আছে, ডি অরবিটাল রুল। আর একটা আছে আমাদের হচ্ছে যে আয়নিক যে রুলটা আছে সেটা আছে, আয়নিক শর্ত। এই 2টা শর্ত দেখলে মোটামুটি আমাদের ইলেকট্রন বিন্যাস মোটামুটি আমরা সবকিছুই পারবো, ঠিক আছে? এই 2টা অরবিটালের ডি এর যে শর্তটা, এর শর্তটা হচ্ছে 2টা শর্ত, সেটা হচ্ছে ডি তে কখনো 4টা ইলেকট্রন নেবে না, ডি অরবিটাল। আচ্ছা, ওটা দ্বারা আমি ভালো করে লিখি, ডি অরবিটাল অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ থাকবে। একটা রুলই দেই, ডি অরবিটাল অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ ও পরিপূর্ণ থাকবে। আচ্ছা, এটাতে একটু কঠিন মনে হচ্ছে, আমি আরো সহজ ভাষায় লিখি, ডি অরবিটাল 4টা বা 9টা, 4টা বা 9টা ইলেকট্রন নেবে না। ডি অরবিটাল 4টা বা 9টা ইলেকট্রন নেবে না, তাহলে কি করবে সে? সে তার, বা ডি অরবিটাল লিখেছে, সে তার পরবর্তী কক্ষপথ থেকে ইলেকট্রন নেবে। হ্যাঁ, বাংলাটা লিখলে এখন আমরা কি বিস্তারিত বুঝাই। এটা হচ্ছে ডি অরবিটালে কখনো আসলে D4 থাকবে না, অথবা D9 থাকবে না। কেন থাকবে না? এই ডি অরবিটালের শক্তি সাপেক্ষে সে সব সময় অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ থাকতে চায়, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকতে চায়। কখনো যদি D4 হয়, তাহলে সে কি করবে? তার পরবর্তী কক্ষপথ থেকে বা পরবর্তী অরবিটাল থেকে ইলেকট্রন নেবে, একটা ইলেকট্রন নিয়ে সে D5 হবে। বুঝছেন? আবার D9 এর ক্ষেত্রে তার যদি D9 কখনো চলে আসে, মানে ইলেকট্রন দিতে দিতে আমি যদি দেখি ডি অরবিটালে 9টা হচ্ছে,
তখন কি হবে, সে তার পরবর্তী কক্ষপথ থেকে অথবা তার পরবর্তী অরবিটাল থেকে ইলেকট্রন একটা নেবে, নিয়ে তার পরিপূর্ণ হবে। এটা আসলে ডি অরবিটালের একটা রুল বা তার শক্তি সাপেক্ষে এই শর্তটা চলে আসছে। ঠিক আছে, ডি অরবিটালে কখনো 4টা বা 9টা ইলেকট্রন হবে না, হয় পরিপূর্ণ হবে না হয় অর্ধপূর্ণ হবে, হয় তাহলে D5 হবে, তাহলে না হয় কি D10 হবে। ঠিক আছে, ডি অরবিটালে 1টা 2টা 3টা থাকতে পারে, কিন্তু 4টা থাকবে না। 4টা যদি থাকে তার পরবর্তী কক্ষপথ থেকে বা পরবর্তী অরবিটাল থেকে ইলেকট্রন নেবে। আবার 5টা 6টা 7টা 8টা হতে পারে, সমস্যা নেই, কিন্তু যখন 9টা আসবে তখন সে কি হবে, তার পরবর্তী কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বা পরবর্তী অরবিটাল থেকে একটা ইলেকট্রন নেবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডি অরবিটালের হচ্ছে যে শর্ত। তো ডি অরবিটালের শর্ত সাপেক্ষে আমি যদি একটা উদাহরণ দেখি, আসেন দেখাচ্ছি। ক্রোমিয়াম দেখাই, ক্রোমিয়াম আসে আমাদের 24। ঠিক আছে, ক্রোমিয়ামের যে 24 ইলেকট্রন বিন্যাস থাকে, তাহলে 1s কত, 2s কত, 2s আমার এখানে 2p কত 6, তার মানে অলরেডি 10টা পাইছি। তারপরে 3s আমার 3p কত 6। ঠিক আছে, তাহলে আমার আসলে কত 18টা। তারপর আমার কত এখানে 4s 2, 20টা হয়েছে না, 1s 2s, হ্যাঁ 3pর আগে 3pর পর কিন্তু 4s। তারপরে আমি যদি 3d-তে কত দেবো, তাহলে 4টা। আপনি যদি নর্মাল যদি ইলেকট্রন বিন্যাস করেন তাহলে তো এরকমই হওয়া উচিত ছিল নাকি, 4টা। কিন্তু আমাদের ডি অরবিটালের শর্তটা কি বলছে, ডি অরবিটালের শর্ত বলছে যে ডি অরবিটালে ইলেকট্রন 4টা বা 9টা নেবে না, এখানে কিন্তু 4টা পাইছি। তাহলে তা কি করবে, সে তার পরবর্তী কক্ষপথ থেকে ইলেকট্রন সে কি নেবে, ধার নেবে। এখানে পরবর্তী কক্ষপথ কে, 4s আছে, 3d মানে কি 3 নম্বর কক্ষপথটা, পরবর্তী কক্ষপথ কে এখানে 4s, তাহলে এখান থেকে সে ইলেকট্রন নেবে, কয়টা নেবে, একটা, নিয়ে তার অর্ধপূর্ণ করবে। তাহলে এখানে হবে হচ্ছে 4s1 আর এখানে হবে কত 3d5। আর কথা কি বুঝতে পারছেন, এটা হচ্ছে ডি অরবিটালের যে রুলটা, ডি অরবিটালে কখনো 4টা বা 9টা হবে না, যখন হবে তখন এইরকম কাজটা করবে। আবার যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ আমি যদি এখানে কপারেরটা দিই, কপারেরটা ক্ষেত্রে সেম, কপার হচ্ছে 29, তাহলে 1s2 2s2 2p হচ্ছে 6 3s2 3p 6 4s2, কয়টা হলো দেখেন 10টা 10টা, হ্যাঁ এখন অলরেডি আমার এখানে 20টা হয়ে গেছে। তারপরে আমি যদি 3d-তে কত দেই 9টা, তাহলে আমার কিন্তু 29টা হয়ে যায়, তাই না। তো ডি অরবিটালে কি, সে 9টা নেবে না, নেবে সে কি করবে, তার পরবর্তী কক্ষপথে ইলেকট্রন একটা নেবে। তাহলে এখানে হবে কত 4s1 আর এখানে হতে হবে 3d10। তারপরে এটা ইনভ্যালিড, এটা আমার ইনভ্যালিড, এটা আমার রাইট। এরপরে এই জিনিসটা হবে, এরপরে এই জিনিসটা হবে। ডি অরবিটালের শর্তটা কি সবাই বুঝছেন, একটু আমাকে বলেন তো। ডি অরবিটালের এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? সবাই একটু আমাকে জানান ডি অরবিটালের জিনিসটা বা ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পারছেন কিনা। আমাদের ইলেকট্রন বিন্যাসের আয়নের শর্তটা আছে, এটা শর্ত শিখলে মোটামুটি আমাদের হচ্ছে যে মানে ইলেকট্রন বিন্যাস মোটামুটি সব পারবো। আর ইলেকট্রন বিন্যাস যখন পারবো তখন কোয়ান্টাম সেটটা মোটামুটি ভালো পারবো। এখানে কমেন্ট করছে সাইফ আল আসান আহাদ ভাই ক্লিয়ার, মাহবুবুর রহমান ফাহিম ভাই জি ভাই ক্লিয়ার। ঠিক আছে, জান্নাতুল জারমিন প্রিয়া জি স্যার বুঝতে পারছি। ওকে, তারেক রহমান ভাইয়া 5 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 50টা 2n² অনুসারে, কিন্তু সবগুলো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ করতে পারে 32টা, তাহলে বাকি ইলেকট্রনগুলো কোথায় থাকে। আপনার কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, 5 নম্বর কক্ষপথের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন 2n², তাহলে আপনার 50টা হচ্ছে, ঠিক আছে। তো আমাদের ইলেকট্রনগুলো বলতেছেন যে এখানে কয়টা আছে 32টা। এখন এই জিনিসটা আসলে যদি বিবেচনা করেন, আমরা আসলে মৌল পাইছি কয়টা একটু চিন্তা করেন তো। আমরা কিন্তু মৌল পাইছি 118টা, ঠিক আছে। তো আপনি যখন আহ্বান নীতি অনুসারে যখন ফলো করবেন, আহ্বান নীতি অনুসারে যখন ইলেকট্রন বিন্যাস করবেন, ঠিক আছে, তখন 5 নম্বর কক্ষপথের ইলেকট্রন যাওয়ার আগে 6 নম্বর কক্ষপথের 6s 6p পূর্ণ হয়ে যায়। মানে আপনি যদি 5 নম্বর কক্ষপথে জি অরবিটাল ইলেকট্রন দিবেন, জি অরবিটাল যেটা আসলে এখনো অনেক জায়গাতে আসছে অনেক জায়গাতে আসেনি, বা বিস্তারিত কিছু এখন আমাদের লাগে না আর কি, ঠিক আছে। তো জি অরবিটাল ইলেকট্রন দেওয়ার আগে বা এফ অরবিটাল ইলেকট্রন দেওয়ার আগে, মানে 5f বা 5g-তে ইলেকট্রন যাওয়ার আগে আপনার অলরেডি কিন্তু 6s 6p 6d-তে কিন্তু ইলেকট্রন চলে যায়। কোন শর্ত সাপেক্ষে, এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের সাপেক্ষে।
বুঝছেন? তো আপনার ওখানে ধারণ ক্ষমতা 50, এটা আমিও জানি, কিন্তু ওখানকার ধারণ ক্ষমতা 50 আমি পরিপূর্ণ করে ফিল আপ করতেছি না, তার আগেই তো আমার 6 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা যাচ্ছে। যেমনটা এই জায়গায় দেখেন, আমি তো 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন পূর্ণ করিনি। 3 নম্বরের কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বলেন তো, কত? 18টা না? হ্যাঁ 18টা। তাহলে আমার দেখেন অলরেডি এখানে 8টা দিছি, দেওয়ার পরে কিন্তু আমার 4 নম্বর কক্ষপথে যাওয়া লাগছে। এটা আমার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের যে শর্তটা বা আউটবাউজ নীতিটা, ওখানে আপনি জানেন কত, যে হ্যাঁ 50টা, কিন্তু ওখানে 50টা দেওয়ার আগেই আমার পরবর্তীতে 32টা সর্বোচ্চ দিতে পারি, তারপরে দিতে পারি না, কারণ তার আগে নিম্ন শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো বা নিম্ন শক্তি স্তরের যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলো ইলেকট্রন নিয়ে নেয়। তারেক ভাই কি বুঝতে পারছেন? যদি না বোঝেন আপনাকে বলেন। শাওন ইসলাম ভাই বলছেন ভাইয়া ডি অরবিটালটা আগে হবে না, ডি অরবিটালটা আগে হবে না, মানে এস অরবিটাল আগে হবে মেবি, এস অরবিটালের আগে হবে মেবি। ভাই আমি তো এটা বুঝালাম আপনাকে, আউটবাউন্ড নীতি অনুসারে কি বুঝালাম গত গত স্লাইডে, যে এখানে বুঝালাম, এখানে কি বুঝালাম আপনাকে, যে ইলেকট্রনগুলো আসলে কি হয়, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। ঠিক আছে, এটা আপনাদের এই যে এটা আমি দেখেন ভ্যালিডটা লিখছি, সরি এটা ভ্যালিডটা লেখিনি, তার আগের মনে হয় স্লাইডে ভ্যালিডটা লিখছিলাম, এটাতে ভ্যালিডটা লিখছি দেখেন, এই যে 3s 3p 3d তারপরে 4s, কিন্তু এটা আমাদের সাধারণ নিয়ম, কিন্তু আউটবাউ নীতি অনুসারে এটা আমরা এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি না। আমাকে ইলেকট্রন বিন্যাস করতে হয় শক্তি স্তর বিবেচনা করে বা অরবিটালের শক্তির উপর নির্ভর করে, অরবিটালের শক্তির উপর নির্ভর করে আমাকে ইলেকট্রন বিন্যাসটা করতে হয়। ঠিক আছে, তারেক ভাই বুঝতে পারছেন? আর হচ্ছে যে শাওন ইসলাম ভাই আপনি কি বুঝতে পারছেন যে কেন ডি অরবিটাল আসলে আমার এখানে, কেন যে এই যে 3d এর আগে 4s লিখছি, এটাকে কেন কেন লিখছি বুঝতে পারছেন? কারণ এই ক্ষেত্রে আমার 3d থেকে 4s এর শক্তি কম। কেন কম? এই যে আপনি যদি n প্লাস এল রুল ফলো করেন, তাহলে বুঝতে পারবেন। আপনি nও চেনেন, এলও চেনেন। 4s আর 3d এর ক্ষেত্রে n আর l এর মান বের করে দেখেন, 4s এর মানটা কম হবে, 3d এর মানটা বেশি হবে। এই কারণে 4s ইলেকট্রন আগে ঢুকবে, দেন আমাদের 3d তে ইলেকট্রন ঢুকবে। হ্যাঁ শাওন ইসলাম ভাই বুঝতে পারছেন কি আপনি? 3d আগে হবে না রাতুল ভাই? হ্যাঁ আগে হবে, এটা তো সাধারণ নিয়মে, কিন্তু আমি তো আপনি শিখেছি আউটবাউন্ড নীতি অনুসারে। এবার আমরা এই আউটবাউন্ড নীতিটাই ফলো করব। আমাদের যদি ইলেকট্রন বিন্যাস কখনো করতে দেয় বা আমাদের কোথাও যদি ইলেকট্রন বিন্যাস লাগে, তখন আমরা আউটবাউন্ড নীতি অনুসারেই করব। ঠিক আছে, ছোট্ট একটা যদি আপনাকে বলা হয়, দেখেন আপনার কাছে মনে হতে পারে যে এখানে ইলেকট্রন দেখেন, এই পর্যন্ত কিন্তু ইলেকট্রন পেয়েছেন কয়টা বলতো? এই পর্যন্ত ইলেকট্রন পেয়েছেন কয়টা? এই পর্যন্ত ইলেকট্রন পেয়েছেন 18টা, তাই না? তাহলে 19-20 নাম্বার ইলেকট্রন কিন্তু চতুর্থ কক্ষপথে আসতেছে। 19-20 নাম্বার ইলেকট্রন কিন্তু কোথায় আসতেছে? চতুর্থ কক্ষপথে আসতেছে। আবার পরবর্তীতে আবার কিন্তু তৃতীয় কক্ষপথে যায় কি পাচ্ছেন? 21-22-23-24, অর্থাৎ 23/4টা ইলেকট্রন কিন্তু পরবর্তীতে আবার 3 নম্বর কক্ষপথে যাচ্ছে। ঠিক আছে, এটা কারণ কি? কারণ 3d থেকে 4s এর শক্তি কম। বুঝছেন? বুঝতে পারছি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি, আমি ঢাকায় একটু, আমি দেখতে একটু ভুল হয়েছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই ভাই, বুঝতে না পারলে আপনি শুধু আমাকে বলবেন, আপনাকে বোঝানোর দায়িত্ব আমার। আপনি শুধু আমাকে রেসপন্স করবেন যে ভাইয়া বুঝিনি, না বুঝে সামনের দিকে যাব না। আমি কোনো স্টুডেন্টকে আমরা যদি আরও 2-4-5 বার বোঝানো লাগে, আমি তারপরেও বুঝাবো, দরকার হলে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করব। ঠিক আছে, তারপরে আপনাকে বুঝিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তো আসেন আমরা, তাহলে আমরা দেখেন আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ডি অরবিটালের শর্তটা দেখে ফেলেছি, তাই না? এখন আমরা আসেন আয়নিক যে শর্তটা আছে, আয়নিক শর্তটা দেখি। আয়নিক শর্তটা দেখব, সেটা হচ্ছে যে আয়নিক শর্ত হচ্ছে একটাই, ইলেকট্রন আয়নিক কখন হয় জানেন? আয়নিক তখনই হয় যখন কোনো পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয় বা গ্রহণ করে। ইলেকট্রন ছেড়ে দেয় বা গ্রহণ করে, তা আপাতত আমরা ছেড়ে দেওয়াটা দেখাচ্ছি। কোনো পরমাণুর ক্ষেত্রে যদি কোনো পরমাণু যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে তাতে কিন্তু চার্জ বাড়ে কমে, কেননা চার্জের উপর ডিপেন্ড করে কিন্তু ইলেকট্রন, আবার ইলেকট্রনের উপর ডিপেন্ড করে কিন্তু চার্জ। বুঝছেন? তো এই আয়নিক শর্ত যখন হবে বা কোনো পরমাণুর ক্ষেত্রে যখন দেখবেন যে আয়নিক উপরে কিউ এর মান আছে, তার মানে বুঝবেন সেই ইলেকট্রন ছেড়ে দিছে অথবা গ্রহণ করছে। যদি পজিটিভ থাকে তার মানে ইলেকট্রন ছেড়ে দিছে, যদি নেগেটিভ থাকে তার মানে সেই ইলেকট্রন গ্রহণ করছে। ঠিক আছে, তো আয়নিক শর্তের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করি তখন হচ্ছে যে ইলেকট্রন সব সময় শেষ কক্ষপথের শেষ অরবিটাল থেকে ছেড়ে যাবে। শেষ অরবিটাল থেকে ছেড়ে যাবে, গ্রহণ করবে।
সারবে গ্রহণ করবে, দেখি সারবে বা গ্রহণ করবে। ঠিক আছে, এই কথাটা যদি আমরা একটা উদাহরণ সাপেক্ষে বুঝাই, আসেন একটা উদাহরণ দিই। আচ্ছা, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই। ধরেন সোডিয়াম, চেনেন তো সবাই তাই না, সোডিয়াম 11, আমি এখানে একটা চার্জ দিয়ে দিলাম, তার মানে এখানে কিন্তু সে অলরেডি একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাই না? তবে সোডিয়ামের ক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যা জানি কত, 11টা। যদি সে ইলেকট্রন একটা ছেড়ে দেয় তাহলে হবে কত, 10টা। তো এখন যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি, ওই একটা ইলেকট্রন কোন অরবিটাল থেকে ছেড়ে দেবে সেটা আমাকে বের করতে হবে না? আসেন, তারপর সোডিয়ামের ক্ষেত্রে যদি আমি জানি, তাহলে 1s2 2s2 2p কত 6 আর হচ্ছে 3s1, এটা হচ্ছে আমার সোডিয়ামের নর্মাল যে ইলেকট্রন বিন্যাস ছিল সেটা। তো আমি তো একটা ইলেকট্রন ছেড়ে দিছি, এখন ইলেকট্রনটা কই থেকে যাবে আমি সেটা আপনাকে দেখালাম গত স্লাইডে। সেটা হচ্ছে কি, ইলেকট্রনগুলো যদি ছাড়ে বা গ্রহণ করে, সেটা শেষ অরবিটালের শেষ কক্ষপথের শেষ অরবিটাল থেকে ইলেকট্রন ছেড়ে যাবে, শেষ কক্ষপথের শেষ অরবিটাল থেকে ইলেকট্রন ছেড়ে যাবে। তাই এখানে বললাম তো শেষ কক্ষপথ কোনটা, 3s, তাই 3s এর শেষ অরবিটাল কোনটা, 3sই, তাহলে এখান থেকে ছেড়ে যাবে। কয়টা ইলেকট্রন ছেড়ে গেছে, একটা, তার মানে এখানে হবে কত, 0, 3s এখানে 0, বুঝছেন? আসেন আমি যদি আবার আরো যদি অন্যভাবে করাই, ধরেন আমি যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি, ধরেন জাস্ট আপনি যে কোনো একটা উদাহরণ দিতে পারেন। সালফারের ক্ষেত্রে যদি চিন্তা করি, সালফার যদি চিন্তা করি, সালফার হচ্ছে যে ধরেন 2+, সালফার হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা 16। এখন আমি দুটি ইলেকট্রন ছেড়ে দিছি, তার মানে এখন প্রোটন ইলেকট্রন সংখ্যা কয়টা আছে, 14টা। আসেন আমরা যদি এখন করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কত, 3p4, তাই না? হ্যাঁ 16টা, 3p4। কিন্তু আমি দুটি ইলেকট্রন ছেড়ে দিছি, কিন্তু কই থেকে যাবে, সর্বশেষ কক্ষপথের সর্বশেষ অরবিটাল। তো সর্বশেষ কক্ষপথ কোনটা, 3 নম্বর কক্ষপথের সর্বশেষ অরবিটাল কোনটা, 3p, এখান থেকে ছেড়ে যাবে। তাহলে এখানে আমার 4টা ছিল না, এখন হবে কয়টা, এখন হবে আমার 2টা। বুঝতে পারছেন? আমাকে একটু জানান যে ভাইয়া আয়নিকটা বুঝতে পারছেন কিনা। আয়নিক আর ডি অরবিটাল যদি বুঝতে পারেন, আপনার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস এখন পানির মতো হয়ে যাবে। শুধুমাত্র আহ্বান নীতিটা ফলো করবেন, আর সেই অনুসারে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন দিয়ে দিতে যাবেন, শেষ। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। তার মানে দেখেন, আপনি কিন্তু ইলেকট্রন বিন্যাসের কিন্তু সবকিছু এখন মোটামুটি পারেন, তাই না? আসেন, ইলেকট্রন বিন্যাস যদি যেহেতু শেষ হয়েছে, তা আমাদের আজকের ক্লাসের টাইম অনেকটা হয়ে গেছে। আমরা এখন আছে কোয়ান্টাম সেট সম্বন্ধে একটু বিস্তারিত, একটু বিস্তারিত না, একটু জাস্ট একটা ধারণা নিই। হালকা একটু সময় দেন আমাকে, আমি কোয়ান্টাম সেট সম্বন্ধে একটু ধারণা দিই, কারণ যেহেতু ইলেকট্রন বিন্যাস শিখছেন তো। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম সেট বা কোয়ান্টাম সংখ্যা, এটা আমাদের কেন লাগবে সেটা আসলে আপনাকে আমি বলি। ধরেন কোয়ান্টাম সেট আসলে কি ইন্ডিকেট করে, কোয়ান্টাম সেটে আসলে ত্রিমাত্রিক অঞ্চলে কোথায় ইলেকট্রন আছে সেটাকে নির্দেশ করে। একটা উদাহরণ সাপেক্ষে বলি, ধরেন এটা হচ্ছে একটা কক্ষপথের একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ। ঠিক আছে, আপনি ধরেন এই যে লোকেশনটা, এটার নাম হচ্ছে গাজীপুর, জি দ্বারা ইন্ডিকেট করলাম। আমার বাসা যেহেতু বগুড়া, তা আমি দিলাম হচ্ছে যে বগুড়া। এটা হচ্ছে এটা আমাদের বাসা, এটা আমার বগুড়াতে, বি দ্বারা ইন্ডিকেট করলাম। ঠিক আছে, এখন একটু জিনিস বলেন তো, আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি আমার বাড়িতে যান, আপনি আমার বাড়িতে যান, বাপাতে গ্রামের বাসায় যান। আপনি যদি বলেন ভাই আপনার গ্রামের বাসায় যাব, আপনার গ্রামের বাসা ডিস্ট্রিক্ট কোথায়, বগুড়া, আপনি কি সরাসরি যেতে পারবেন আমার বাসায়? পারবেন না। কিন্তু আমাকে বলতে হবে যে উপজেলা কোনটা। ঠিক আছে, দেন আমি একটা উপজেলা বলবো, আপনি সেই উপজেলায় যাবেন। উপজেলা যেও কিন্তু যেতে পারবেন না। তারপরে বলতে হবে আপনার গ্রামের নাম কি, আপনি সেই গ্রামের নাম জানবেন। গ্রামের নামে যদি যাই, গ্রামের নাম যখন বুঝবেন তখন সেই গ্রামে যেতে হবে। তারপরে ওই গ্রামে যে আপনাকে আবার বলতে হবে যে বাড়ি নাম্বার কত, নাকি বাড়ি নাম্বার পেয়ে তারপরে কিন্তু আপনি আমার বাড়িতে যেতে পারবেন। আর উদাহরণটিকে বুঝতে পারছেন? মানে আমি যদি কেন্দ্র থেকে, আমি এই গাজীপুর কেন্দ্রকে ধরলাম, কেন্দ্র থেকে যদি আমি আপনার বাসায় যেতে চাই, আমি কিন্তু শুধু ডিস্ট্রিক্টের নাম দিয়ে কিন্তু আমি বলতে পারবো না
যে আপনাকে যদি আপনার বাসায় যদি আমি যেতে চাই, আপনি শুধু আমাকে বলবেন যে ভাই আমার ডিস্ট্রিক্ট আসলে এটা, আমি কিন্তু আপনার বাসায় যেতে পারবো না। আমি কিন্তু আপনার ওই ডিস্ট্রিক্টে যে শুধু ঘুরঘুর করবো যে কই তার বাড়ি কই। কিন্তু আপনি যদি আমাকে বলে দেন যে আপনার বাড়ি অমুক নাম্বার বাড়ি অমুক গ্রামে, ঠিক আছে, অমুক থানায় অমুক ডিস্ট্রিক্টে, তাহলে কিন্তু আমি সরাসরি যেতে পারবো। তো এই কোয়ান্টাম সেট আসলে বিষয়টা এমনটাই। আমি আপনাকে বললাম তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে, জাস্ট ইমাজিন তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে। তো তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কে কে থাকে? ধরেন আপনাকে বললাম যে ক্যালসিয়ামের ইলেকট্রন 14 নম্বর, জাস্ট ইমাজিন ক্যালসিয়ামের 14 থেকে 15 না, ধরেন 20 নাম্বারটা বললাম, ক্যালসিয়ামের 20 নম্বর ইলেকট্রন তৃতীয় কক্ষপথে আছে, ঠিক আছে, ক্যালসিয়ামের 20 নম্বর ইলেকট্রন তৃতীয় কক্ষপথে আছে, এটা আপনাকে বললাম। তৃতীয় কক্ষপথে অ্যাকচুয়ালি থাকে না, চতুর্থ কক্ষপথে থাকে, জাস্ট আমি ইমাজিন করেন। তো আপনাকে বললাম যে এই তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটাকে খুঁজে বের করো। তো আপনি কি এই তৃতীয় কক্ষপথে যেতে ইলেকট্রন পাবেন অনেকগুলা, এখানে যে কি পার ইলেকট্রনকে খুঁজে বেরাবেন, তা কি সম্ভব? তা তো সম্ভব না। কিন্তু আমি আপনাকে যদি ইন্ডিকেট করে দেই যে এই তৃতীয় কক্ষপথের ইলেকট্রন এই জায়গায় আছে, তাহলে কিন্তু আপনি সরাসরি এখানে খুঁজে পাবেন ইলেকট্রনটা, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রনের ত্রিমাত্রিক অঞ্চল থেকে তার আকৃতি অনুযায়ী কোন ইলেকট্রন খুঁজে বের করার যে পদ্ধতিটা, সেটা হচ্ছে কোয়ান্টাম সেট। আমার কথা কি বুঝতে পারছেন? একটা কক্ষপথে অনেক ইলেকট্রন থাকতে পারে, যেমন 32টা থেকে 18টা, ঠিক আছে, 10টা, 2টা, 6টা, সব ইলেকট্রন থাকতে পারে না? তো ইলেকট্রনগুলো যদি থাকে, এখানে অরবিটাল সবাইকে ইলেকট্রনের কথা বলতেছি। তো এখন এই ইলেকট্রনগুলো থাকার পরে যদি আমি ইন্ডিকেট করতে বলি যে এই নাম্বার ইলেকট্রনটা কোথায়, তাহলে আপনাকে বের করার জন্য তার নির্দিষ্টতা থাকতে হবে। এই নির্দিষ্টতা পাওয়ার জন্য আমার যা দরকার সেটা হচ্ছে আমাদের কি কোয়ান্টাম সেট। আমার শুধুমাত্র কক্ষপথ নাম্বার দিলে আমি কোনো ইলেকট্রন খুঁজে পাবো না, ঠিক আছে। ইভেন আমি শুধুমাত্র অরবিটাল বলে দিলেও আমি শুধুমাত্র ইলেকট্রন খুঁজে পাবো না। আমাকে একদম সঠিকভাবে লোকেশন করার জন্য যে জিনিসগুলো দরকার সেটা নিয়ে তৈরি হচ্ছে কোয়ান্টাম সেট। আমার কথা কি বুঝতে পারছেন? কোয়ান্টাম সেট আসলে কি, বা কোয়ান্টাম সংখ্যা আসলে কি, বা কেন লাগবে? ত্রিমাত্রিক অঞ্চলের আকৃতি অনুযায়ী কোন ইলেকট্রনকে খুঁজে বের করার যে পদ্ধতিটা, সেটা হচ্ছে আমাদের কি কোয়ান্টাম সেট। এখন এই কোয়ান্টাম সংখ্যা আসলে 4 ধরনের আছে। কোয়ান্টাম সংখ্যা আছে কত? 4 ধরনের, ঠিক আছে। প্রথম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আসলে ইন্ডিকেট করে তার কক্ষপথ নাম্বার, মানে এক কথা আপনার ডিস্ট্রিক্টটা, শুরুতে তো ডিস্ট্রিক্ট বলতে হবে নাকি। তো প্রথম ইন্ডিকেট করে কক্ষপথ নাম্বারকে কি দ্বারা ইন্ডিকেট করি আমরা? এন দ্বারা, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা ইন্ডিকেট করতেছি, বা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা ইন্ডিকেট করতেছি। পরেরটা হচ্ছে আমি যদি কক্ষপথে যাওয়ার পর আমার দেখতে হবে যে এই কক্ষপথে আমার কোন কোন অরবিটাল আছে, নাকি একটা কক্ষপথে আমার অনেক অরবিটাল থাকতে পারে না। তো এখন আমার জানতে হবে তো কোন অরবিটালে আমার ইলেকট্রনটা আছে। অরবিটাল মানে কি? উপশক্তি স্তর, তাই তো। তো এই উপশক্তি স্তর থেকে আমরা পাই সহকারী কোয়ান্টাম সংখ্যা, ও বাংলাদেশটা এক জায়গায় ইংলিশটা লিখি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। একে ইন্ডিকেট করি আমরা এল দ্বারা। অ্যাজিমুথাল বা আরেকটা আছে কি জানি একটা, অ্যাজিমুথাল মানে হচ্ছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তার মানে দেখেন আপনি কিন্তু কক্ষপথ নাম্বার পাইছেন, নাম্বার পরে বললাম কি আপনাকে যে এখানে এল পাইছেন, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা পাইছেন। অর্থাৎ আপনি এখানে অরবিটাল নাম্বারটা পাইছেন। এল দ্বারা যদি আপনি পান, এল এর মান যদি পান, তাহলে আপনি অরবিটাল পাবেন না? হ্যাঁ পাবেন। তাহলে আপনি দুইটা জিনিস পাইছেন, ঠিক আছে। আচ্ছা, এখন একটা অরবিটালে দিলে একটু ধারণ ক্ষমতা অনেকগুলা। তখন এস অরবিটালে কয়টা? 2টা, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা, তাই তো। তো আমার আসলে যদি ওই কোন অরবিটালে ইলেকট্রনটা আছে, যদি ইলেকট্রনটা আছে, সেটা তো আমি সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বের করলাম, ঠিক আছে। কিন্তু ওই অরবিটালের ক্ষেত্রে কোন জায়গায় কোন পজিশনে ইলেকট্রনটা আছে সেটা বের করতে হবে না? তারপরে তো আমাকে এখানে যেতে হবে, তাই তো। এখন এখানে আবার হচ্ছে যে একটা নীতি আছে, যে নীতিটা আমি বলছিলাম যে কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে লাগবে। একটা হচ্ছে হুন্ডের নীতি, আর একটা হচ্ছে কি বলছিলাম, পলির বর্জন নীতি। এই দুইটা নীতি আপনাকে একটু আলোচনা করি, তারপরে আমি ম্যাগনেটিক আর হচ্ছে যে আরেকটা দুইটা কোয়ান্টাম নাম্বার আছে, একটা হচ্ছে ম্যাগনেটিক, একটা হচ্ছে স্পিন, এটা আমি আলোচনা করব। তো হুন্ডের নীতি এ আসলে কি বলছে?
হুন্ডের নীতি, এই হুন্ডের নীতি এই বা হুন্ডস রুল যেটা আছে এই নীতি সাপেক্ষে যেটা বলছে সেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো অরবিটালে যখন প্রবেশ করে, ইলেকট্রনগুলো যখন অরবিটালে প্রবেশ করে তখন সবাই অযুগ্ম অবস্থায় প্রবেশ করে। অযুগ্ম অবস্থা, অযুগ্ম পর্যন্ত, যুগ্ম পর্যন্ত, জোড়া। অযুগ্ম মানে কি? জোড়া ছাড়া। অর্থাৎ ইলেকট্রনগুলো যখন অরবিটালে প্রবেশ করে তখন সিঙ্গেল আকারে প্রবেশ করে, মানে একটা 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 করে প্রবেশ করে, ঠিক আছে। আর যখন প্রবেশ করে তখন তাদের যে মানে আকৃতিটা বা তাদের যে আসলে ইলেকট্রন যে বসতেছে বা ইলেকট্রন যে যাচ্ছে তাদের যে আকৃতিটা সেটা একমুখী হয়, মানে একদিকে হয়, ঠিক আছে। এই সাপেক্ষে যদি আপনাকে বলি তাহলে ধরেন অক্সিজেনের ক্ষেত্রে যদি বলি, অক্সিজেনের হচ্ছে এখানে কত 8টা, তো 1s 2s 2p কত 4, তাই না? 4 নাম্বার ক্ষেত্রে যদি চিন্তা করেন এই পি অরবিটালের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি এখানে আমার ইলেকট্রন আছে কয়টা, ধারণ ক্ষমতা কয়টা, সর্বোচ্চ 6টা, তোমরা 3টা ভাগে থাকবে, তাহলে 4টা যদি ইলেকট্রন দেই তাহলে প্রথমটা থাকবে এখানে যাবে, পরেরটা এখানে, পরেরটা এখানে, একটা একটা করে যাবে। দেন 4 নাম্বারটা দেখবে যে আমার 3টা তো পরিপূর্ণ হয়েছে সিঙ্গেল আকারে, তখন আমার প্রথমে আসবে, তখন 4 নাম্বারটা আবার এখানে উল্টা হয়ে বসবে। এই নীতিটা আসলে যে দিছে সেটা হচ্ছে যে আমার এই যে হুন্ডস রুল বা হুন্ডের নীতির সাপেক্ষে আমরা এটা পাই। কি পাই? ইলেকট্রনগুলো পর্যায়ক্রমে বা পরপর আসলে কি সিঙ্গেল আকারে ঢোকে, অর্থাৎ অযুগ্ম অবস্থায় ঢোকে, ঠিক আছে। আর তাদের মানে যে আকৃতি বা তাদের যে শেপটা সেটা একমুখী হয়, বিষয়টা বুঝতে পারছেন? এই শেপটা আসলে যখন আসবে তখন আমরা যখন স্পিনটা পড়বো, ঠিক আছে। আসেন তো আমরা এখন আমাদের এই দুইটা জিনিস দেখলাম, একটা দেখলাম প্রিন্সিপাল দেখলাম, আর একটা কি দেখলাম? অ্যাজিমুথাল। এরপর আমার আরেকটা লাগবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটাকে এম দ্বারা ইন্ডিকেট করে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি? ম্যাগনেটিক মানে কি? মানে বুঝুনি তো, চুম্বক, শীতে না? হ্যাঁ, এটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বক কই থেকে আসলো? আচ্ছা, আপনি যদি বলা হয় এখানে কে থাকে বলেন তো? প্রোটন আর নিউট্রন, তার মানে নিউক্লিয়াস কি পজিটিভ চার্জ বিশিষ্ট না? হ্যাঁ, নিউক্লিয়াস কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট, কারণ নিউট্রনের চার্জ নেই। ইলেকট্রনগুলো কিন্তু নেগেটিভ চার্জ বিশিষ্ট। ইলেকট্রন যে ঘুরতেছে এই পজিটিভকে কেন্দ্র করে নেগেটিভ যে ঘুরতেছে, ঘুরতে 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 তাদের একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তাদের মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্রের ফলে তাদের একটা আবির্ভাব ঘটে, তাদের একটা নতুন একটা শেপ তৈরি হয়, নতুন একটা আকৃতি তৈরি হয়, বুঝছেন? মানে একটা অরবিটালের মধ্যে কোথায় ইলেকট্রন থাকবে সেটা নির্ভর করবে যে হচ্ছে যে এই চৌম্বকীয় যে প্রভাবটা আছে বা চুম্বকীয় যে ক্ষেত্রটা আছে তার উপরে, বুঝছেন তো? তো এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাকে ইন্ডিকেট করতেছি আমরা এম দ্বারা ইন্ডিকেট করতেছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সেটা কিভাবে আসে? সেটা হচ্ছে যখন আমাদের একটা পজিটিভকে কেন্দ্র করে নেগেটিভ ঘুরতে থাকে তখন তাদের ভিতরে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চুম্বক ক্ষেত্রের ফলে তাদের ভিতরে যে আবির্ভাব দেখা দেয় বা তাদের ক্ষেত্রে যে কাঠামোগত দিক দেখা দেয় সেটাকে ইন্ডিকেট করতেছে এম দ্বারা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি স্পিন কোয়ান্টাম নাম্বার, যাকে আমি এস দ্বারা ইন্ডিকেট করতেছি, এস দ্বারা, ঠিক আছে। এখন এই স্পিনটা কোথা থেকে আসে দেখেন, আপনাকে আমি দেখাইছি কি যে ভাই এখানে আমার প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর ইলেকট্রন কিন্তু ঘোরে। ইলেকট্রন শুধু একে কেন্দ্র করেই ঘোরে না, সে নিজেও ঘোরে। এই যে ইলেকট্রনটা একে কেন্দ্র করে শুধু ঘোরে না, সে নিজেও ঘোরে, আবার কক্ষপথের সাপেক্ষে ঘোরে। মানে বিষয়টা হচ্ছে ধরুন আমি যদি আমার সাপেক্ষে চিন্তা করি, এইটা ঘুরতেছে কিন্তু এইভাবে নিজে ঘুরতেছে, ঘুরতেছে, মানে ইলেকট্রনটা নিজেও ঘোরে, আবার কি করতেছে? সে আবার কক্ষপথের সাপেক্ষে ঘুরতেছে। কথা কি বুঝতে পারছেন? এখন সে যে ঘুরতেছে, আমি যে ঘুরলাম, বা আমি যদি ইলেকট্রন সাপেক্ষে চিন্তা করি, আমি যে ঘুরলাম, আমি তো চাইলে এদিকেও ঘুরতে পারতাম, আবার আমি যদি চাইলে আবার ধরেন আমি যদি এইভাবে ঘুরতে পারতাম, দুইভাবে ঘুরতে পারতাম না? অর্থাৎ আমি এইভাবেও ঘুরতে পারতাম, আবার এদিকেও ঘুরতে পারতাম। হ্যাঁ, ইলেকট্রনগুলো দুইভাবেই ঘোরে, ইলেকট্রনগুলো আসলে দুইভাবেই ঘোরে, একটা পজিটিভ ওয়েতে ঘোরে আর একটা নেগেটিভ ওয়েতে ঘোরে। তো কিভাবে ঘোরে তা নির্ভর করবে এই যে স্পিন কোয়ান্টাম নাম্বার এই মানটার উপরে, বুঝছেন? স্পিন কোয়ান্টাম নাম্বারের মান পজিটিভ হয় আর নেগেটিভ হয়। পজিটিভ হলে সে সোজাভাবে ঘুরতেছে, আর নেগেটিভ হলে কি হয়? সে উল্টাভাবে ঘুরতেছে। আর কথা কি বুঝতে পারছেন? এই চারটা কোয়ান্টাম সেট যদি, চারটা কোয়ান্টাম নাম্বার যদি আপনি বুঝতে পারেন, তাহলে হবে কি আপনি একটা ইলেকট্রন কোথায় আছে, তার বাড়ি কই, সে কিভাবে মানে ঘুরতেছে, মানে সে বিষয় পর্যন্ত আপনি এখানে বুঝতে পারবেন। দেন এন দ্বারা বুঝতেছেন কি যে কোন কক্ষপথে ইলেকট্রনটা আছে।
এল দ্বারা বুঝতেছেন কি যে কোন অরবিটাল ইলেকট্রনটা আছে, আবার এম দ্বারা বুঝতেছেন কি ওই অরবিটালের কোন অবস্থানে সে আছে, এই এম দ্বারা ম্যাগনেটিক দ্বারা, আবার ওই অবস্থানে সে সোজা হয়ে ঘুরতেছে নাকি উল্টা হয়ে ঘুরতেছে সেটা দ্বারা পাবেন আপনার এস দ্বারা। তার মানে একটা ইলেকট্রনের সম্পূর্ণ রকম তথ্য আপনি পাচ্ছেন কি দ্বারা, এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা। আর মানে কোয়ান্টাম সংখ্যা শেখার উদ্দেশ্য হচ্ছে এটাই, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের হুন্স রুল আর একটা রুলস আছে, সেটা হচ্ছে পলির বর্জন নীতি। তো পলির বর্জন নীতিটা আমার লাগবে হচ্ছে যখন আমি এই জিনিসটা চারটা জিনিস দেখাবো। আপাতত আজকে আর চারটা জিনিস দেখাবো না, আর আজকে চারটা জিনিসের শুধুমাত্র আপনাকে ধারণাটা দিলাম যে কোনটা আসলে কি, ঠিক আছে। কোয়ান্টাম সেটের সম্বন্ধে ধারণা কি পাইছেন, বা আরও কি কোনো জিনিস বুঝাইতে হবে একটু আমাকে জানান, সবাই একটু কমেন্টে একটু জানান তো আমাকে। এখানে বলছে বুঝতে পারছি ভাইয়া আইপি অ্যাড্রেস দিলে পারবেন না। আইপি অ্যাড্রেস মানে বুঝলাম না, আমি তো কেমিস্ট্রি পড়াচ্ছি, আপনার আইপি অ্যাড্রেস বুঝলাম না তো বিষয়টা। যাই হোক, আপনি আমাকে আপনার বুঝিয়ে কমেন্ট করেন, বুঝতে পারছি ভাইয়া। ভাই আর একবার বলেন। আচ্ছা, মির্জা রিমি আপু কমেন্ট করছে যে আরেকবার একটু বলেন। আচ্ছা, আমি কোনটা আরেকবার একটু বলবো, একটু যদি আমাকে বলতেন তাহলে একটু ভালো হতো। তারপরে তারেক শামীম ভাই বলছে ইলেকট্রন ও জোড়ায় জোড়ায় থাকে। তারেক ভাই ঠিক আছে, সবাই একটু আমাকে জানান, শেষের দিকে তো আমি ক্লাসের, আপনি একটু জানান যে সব বুঝতে পারছেন কিনা। আমাদের শুধু আজকে ছিল মানে এইটুকু দেখলাম হচ্ছে যে আমাদের কোয়ান্টাম সংখ্যাগুলো কিভাবে আসছে, বা কোন কোয়ান্টাম সংখ্যা আসলে কি দ্বারা ইন্ডিকেট করতেছে। ও, আইপি অ্যাড্রেস দিলে বাসা খুঁজে পাবেন না, আচ্ছা ঠিক আছে। আপনি তো সিএসসি মানে স্টুডেন্ট মনে হয়, শাওন ইসলাম ভাই। আচ্ছা, আইপি অ্যাড্রেস দিলে তো বাসা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু সেটার অথর তো আমি না। মানে আপনার আইপি অ্যাড্রেস হচ্ছে যে অ্যাক্সেস করার যে ইয়ে লাগে, এটা তো হোল্ডার তো আমি না, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে জান্নাতুল কি মির্জা রিমিয়া বলছে ভাই কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, কোয়ান্টাম নাম্বার আমি বলতেছি লাস্ট একবার রিপিট করি। কোয়ান্টাম নাম্বার হচ্ছে যে কি, কোয়ান্টাম নাম্বার আসে তখনই আসে যখন একটা ইলেকট্রন সম্বন্ধে আমার বিস্তারিত কিছু জানার দরকার হয়। আমি আপনাকে বলছি একটা ইলেকট্রন কক্ষপথে থাকে, আপনাকে জাস্ট বললাম যে 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন আছে, আর ওটা কয় নাম্বার ইলেকট্রন, ওই ইলেকট্রনটা কিভাবে আসে, ঠিক আছে, তার চুম্বকীয় প্রভাবের ফলে তার আসলে আকৃতিটা কেমন, এই বিস্তারিত কিছু সব কিছুই কিন্তু আপনাকে জানতে হবে। আর এই জিনিসগুলো আসলে পাবেন কোথায়, এই জিনিসগুলো পাওয়ার জন্য আমার কোয়ান্টাম সংখ্যা দরকার। কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় কোনো একটা ইলেকট্রনের ত্রিমাত্রিক অঞ্চলের আকৃতি অনুসারে তার অবস্থানটা, ত্রিমাত্রিক অঞ্চলের আকৃতি হিসেবে তার অবস্থানটা। আর কথা কি বুঝতে পারছেন? তো এই জিনিসটা বোঝায় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আছে কয় ধরনের? 4 ধরনের। তার মানে এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা দ্বারা আপনি যে কোনো ইলেকট্রনকে ইন্ডিকেট করতে পারবেন যে ওই ইলেকট্রনটা ওই জায়গায় আছে। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা আসলে কি এন দ্বারা ইন্ডিকেট করতেছেন। এন দ্বারা বোঝায় কি কক্ষপথ নাম্বার আসে। তারপর আসে এজিমুথাল, তার মানে সহকারী কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ইন্ডিকেট করতেছেন এল দ্বারা। এল দ্বারা আপনি কি পাবেন যে ওই কক্ষপথের কোন উপশক্তি স্তরে আছে আসেন। তারপর ম্যাগনেটিক দ্বারা কোয়ান্টাম নাম্বার দ্বারা বুঝতেছেন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, একে এম দ্বারা ইন্ডিকেট করতেছেন। এম দ্বারা বুঝবেন কি যে ওই অরবিটালের ত্রিমাত্রিক কোন অঞ্চলে ইলেকট্রনটা আছে বা কোন জায়গায় ইলেকট্রনটা আছে। আচ্ছা, আবার এটা গেল ম্যাগনেটিক গেল। আর ম্যাগনেটিকের আবার এস দ্বারা বুঝেছেন স্পিন কোয়ান্টাম নাম্বার, ওখানে যে ইলেকট্রনটা আছে ওই যে ম্যাগনেটিকের বা চুম্বকীয় ত্রিমাত্রিক অঞ্চলে যে ইলেকট্রনটা আছে সে কি পজিটিভভাবে ঘুরতেছে নাকি নেগেটিভভাবে ঘুরতেছে, সেটা বুঝবেন আপনি এই এস দ্বারা, বুঝছেন। অর্থাৎ এই সম্পূর্ণ কোয়ান্টাম সেট যদি আপনি পারেন বোঝেন, তাহলে দেখবেন যে আপনি বিস্তারিত একটা ইলেকট্রনের সবকিছু ধারণা পেয়ে যাবেন, বুঝছেন। এই ইলেকট্রনগুলো, এই কোয়ান্টাম সংখ্যাগুলো আসলে কিভাবে বা কেন আসতেছে। কি কমেন্ট করছিলেন মির্জা রিমি আপু, বুঝতে পারছেন কি একটু জানান আমাকে। আচ্ছা, এখানে আশিস সুন্দর আপু বলছে ভাইয়া আমাদের বাণিজ্যিক নামগুলো একটু বলে দেন কোনটা কোনটা পড়তে হবে। আচ্ছা, বাণিজ্যিক নামের একটা চার্ট আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে বাণিজ্যিক নাম হচ্ছে কি, আমরা আমরা এখন যে অধ্যায়টা আছি এটা হচ্ছে পারমাণবিক গঠন। আমরা এই অধ্যায়টা শেষ করিনি, আজকে শেষ করতে পারলাম না, কারণ আমি আগে থেকে প্রি প্ল্যান করে শেষ করব, কিন্তু অনেকটা আসলে হয়ে ওঠে না, ঠিক আছে। তো আমাদের পরের যে পরের যে অধ্যায়টা হবে সে পরের অধ্যায়টা হবে প্রতীক সংকেত যোজনী, বুঝছেন।
প্রতীক, সংকেত, যোজনীতা, ওই জায়গায় যে আমরা বিস্তারিত কিছু আলোচনা করব বা কোন কোন গাঠনিক সংকেত বা বাণিজ্যিক নাম পড়তে হবে এটা আপনি আমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আর হ্যাঁ, আজকে একটা জিনিস বলি, এখন কিন্তু আপনি সব পরমাণু চেনেন না? হ্যাঁ, তো আপনি এখন কাছ থেকে কাজ করবেন কি, প্রত্যেক দিন 5টা করে মৌল নেবেন, 5টা করে মৌলর ভর, তার হচ্ছে প্রোটন সংখ্যা এবং তার যোজনী মুখস্থ করবেন। যোজনীটা মুখস্থ করবেন, আমি যখন যোজনী পড়াবো তখন অনেকটা বেসিক আকারে একটু ভালো হবে তাহলে, ঠিক আছে। 5টা করে প্রত্যেকদিন 5টা, ধরুন আজকে রাতে পড়বেন 1 থেকে 5, বুঝছেন? অর্থাৎ আপনি পড়বেন আজকে থেকে পড়বেন হচ্ছে হাইড্রোজেন থেকে বোরন পর্যন্ত, ঠিক আছে। তারপরে নেক্সট পরে কালকে পড়বেন হচ্ছে যে কি 1 থেকে 10, মানে পরেরটা সহ, আবার পরেরটা ছাড়া না, 1 থেকে 10, ঠিক আছে। আবার পরের দিন 1 থেকে 15, পরের দিন আবার 1 থেকে 20, এইভাবে আপনি গতানুগতিক 30টা পর্যন্ত আপাতত পড়েন। এইগুলো কাজে দেবে, মানে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছেন? কি কি পড়বেন? 3টা জিনিস পড়বেন, একটা হচ্ছে প্রোটন সংখ্যা, বুঝছেন, একটা হচ্ছে ভর সংখ্যা, আর একটা হচ্ছে যোজনী। এই 3টা জিনিস একটু পড়েন, অনেকটা কাজে দেবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর যে আপনি যেটা বললেন যে বাণিজ্যিক নাম, এটা আমরা পরে যখন অধ্যায় শুরু করব তখন আমি আপনাদেরকে বলে দেবো যে কোন কোন বাণিজ্যিকগুলোর নামগুলো ইম্পর্টেন্ট বা কি কিভাবে এই বাণিজ্যিক নামগুলো ডুয়েটে কোশ্চেন আসে। সহকারীটা বলেন ভাই। হ্যাঁ রাতুল ভাই, সহকারীটা আমি একবার বলছি, এটা কি আপনি আবার কি বলতে হবে নাকি বুঝছেন একটু আমাকে জানান তো। তারপরে শিয়াবুর রহমান শুভ ভাই, আপনার বোঝানোর ধরেন অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ আপনাকে। কিন্তু আগের এগুলার সাথে ওই টপিকের এক্সট্রা আরও কি কি পড়তে হবে বা রেখে মুখস্থ রাখতে হবে সেটা বলে দিলে ভালো হতো। আচ্ছা ভাই, আমি আপাতত আপনাকে মুখস্থ করতে কিছু বলিনি, আমি আপাতত আপনাকে বেসিক যে জিনিসটাগুলো দিচ্ছি, এগুলো জিনিসগুলো আসলে একটু দেখেন, বোঝেন। দেখেন, এগুলো থেকে আসলে সত্যিটা কথা বলি, এগুলো থেকে ডুয়েটে কোশ্চেন খুব কম আসে, ঠিক আছে। 2-3 মার্কের জন্য কোশ্চেন আসে বা 2-3 এই টাইপের আসে, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে কি, এই জিনিসগুলো পরবর্তীতে লাগবে, মানে একটা বেসিক একটা জিনিস, ঠিক আছে। এটা পরবর্তীতে লাগবে। আপনার যদি পরে যখন আমরা পর্যায় সারণী শুরু করব, রাসায়নিক বন্ধন শুরু করব, তারপরে হচ্ছে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া শুরু করব, তখন এই জিনিসগুলো লাগবে, বুঝছেন। এই জিনিসটার জন্য আমি এগুলো অনেক ডিপলি ভাবে আলোচনা করতেছি, নাহলে এত ডিপলি আলোচনা করার কোনো দরকার ছিল না, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে যে, আচ্ছা ক্লিয়ার ভাইয়া, যে ভাইয়া পিরিয়ডিক টেবিলে অনেক কিছু ভুল আছে, যদি সলভ করে দিতেন ভালো হতো। পিরিয়ডিক টেবিলে এখন না আপু, পিরিয়ডিক টেবিল আমরা পর্যায় সারণী একটা অধ্যায়ই আছে, পর্যায় সারণী অধ্যায় যখন আমরা শুরু করব তখন দেখাবো। আপাতত আপনি হচ্ছে যে 30টা পর্যন্ত মোটামুটি ভুল থাকে না, আপনি অনলাইনে সার্চ দিলেও দেখবেন যে 1 থেকে 30টা, অর্থাৎ আপনি জিঙ্ক পর্যন্ত মৌলগুলোর যোজনী এবং ভর সংখ্যা আর প্রোটন সংখ্যাটা পড়ে নিন, ঠিক আছে। তারপরে এমডি রাকিব হোসেন রবিন ভাই বলছে, ভাই একটু গ্রুপে অ্যাড করে দিন ভাই, আমাদের এটা আসলে কোর্স চলতেছে, তো কোর্সের প্যাকেজ আপনি এই পেজে একটু আমাদেরকে একটু ইনবক্স করেন, এই কোর্স বিষয়ে বিস্তারিত জেনে তারপরে কোর্সে জয়েন হন। তারেক শামীম ভাই বলছেন, ভাইয়া হাইড্রোজেন সোডিয়াম কোনটা বই কিনবো? ভাই একটা নিলেই হয়, যে কোনো একটা নিলেই হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে হাইড্রোজেন সোডিয়াম হচ্ছে যে ডুয়েট অ্যাডমিশনের জন্য একটা প্যাকেজ বলতে পারেন, কারণ আমাদের তো আসলে যে পড়ার সিলেবাস এটা তো ইন্টারমিডিয়েটে পড়ার সিলেবাসের সাথে মিলে না, যার কারণে ওই বইগুলো থেকে একটা সম্মিলিত একটা রূপ, বুঝছেন, আপনি যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি কোশ্চেন শেষ। আর কারো কি কোনো কোশ্চেন আছে পড়ার বিষয় বা যে কোনো কিছু কোশ্চেন আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এখানে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আমরা আজকে কোয়ান্টাম সেট সম্বন্ধে আমরা আসলে বেসিক ধারণাটুকু নিলাম। আমরা নেক্সট ক্লাসটাতে আমরা কোয়ান্টাম সেট সম্পূর্ণরূপে শেষ করবো ইনশাল্লাহ, আর চেষ্টা করব পরের অধ্যায়টা শুরু করার, বাকিটা দেখা যাক ইনশাল্লাহ কতদূর কি করায়, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরও না বুঝলে আজকের ক্লাসটা যদি কোনো কিছু না বুঝেন, নেক্সট ক্লাসটাতে একটু আমাকে জানান, আমি সেটাও ইনশিওর করবো, সেটা আপনাকে বুঝাবো। একটু চেষ্টা করেন, ঠিক আছে, কেমিস্ট্রি তো একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এগুলো একটু প্র্যাকটিস করুন, ঠিক আছে। আপনাকে একটু হোমওয়ার্ক দিচ্ছি, সেটা একটু প্র্যাকটিস করুন। আর যদি ভিডিওটা শুরু থেকে আবার দেখেন, একটু খাতা নিয়ে একটু নোট যে জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো করতে পারেন। আপনি পারবেন, এই জিনিসটা আপনাকে পারতে হবে, তার জন্য যা যা করা দরকার আপনি করবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট বৃহস্পতিবারে। আসসালামু আলাইকুম।